আজকের এই এপিসোডটি একেবারেই অন্যরকম হচ্ছে সে বিষয়ে আমি প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সে বিষয়ে আমি একটু পরেই আসছি। আমি মনে হয় যে আগে ইমেইলটা পড়ে ফেলি এবং কিছু SMS এসছে। আমি যে SMS-টা দেখে আমি একটা SMS দেখে খুব আমার কাছে খারাপ লেগেছে। সেটা হচ্ছে যে মোহাম্মদ মহিউদ্দিন বাবু রাজশাহী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ফার্স্ট যে স্টোরিটা সেটা তার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আপনাদের SMS অনেক অনেক বেশি গুরুত্ব সহকারে নেই, সুতরাং যে SMS গুলো এসছে আরো অনেকগুলো SMS আমার কাছে এসছে, কিন্তু এই SMS-টি একদমই সবার থেকে আলাদা। তো আমি এই ধরনের SMS চাচ্ছি না। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ভালো বলবেন, আপনার যদি খারাপ লাগে অবশ্যই আপনি সেটা জানিয়ে দেবেন। আপনাদের প্রতিটি মতামতের মূল্য আমাদের কাছে অনেক বেশি, সুতরাং আমরা যেরকম অনেস্টলি কাজটা করছি আমি চাইবো যে আপনারাও ঠিক অনেস্টলি আমাদেরকে ফিডব্যাক দিবেন বা আপনার যে ঘটনাগুলো পাঠাবেন। যেমন গতদিনের ঘটনার কথাটাই বলি, যে প্রথম যে ঘটনাটি সেই ঘটনা নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে আমাদের। তো এটা মানে তাদেরকে আমাদের বিশ্বাস করতে হচ্ছে এবং এই পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে আমরা এতটা দূরে এসেছি এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা এগিয়ে যাব এবং এই পারস্পরিক বিশ্বাস এবং আস্থা যদি থাকে তাহলে আমরা সামনের দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং প্রতি শুক্রবার রাত 11:59 একটা জমজমাট ভূত ফিল্ম আপনাদের উপহার দিতে পারবো। যাই হোক, আরো কিছু SMS রয়েছে। তাহসিন আমাকে লিখেছেন রূপসা খুলনা থেকে যে শুধু থ্যাংক ইউ দিলে হবে না, SMS পড়তে হবে। রাসেল ভাই, আমি আপনার শোয়ের মানে ভূতাসমের অনেক বড় একজন ফ্যান, সেটা লিখেছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাহসিন শামীম লিখেছেন রাসেল ভাই দয়া করে আপনাদের ইমেল অ্যাড্রেসটা কি SMS করা যাচ্ছে? আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ইন্টারনেটেও বিভিন্ন জায়গায় আপনি পাবেন, তো SMS করার কিছু নেই। আমি আরো একবার বলে দিচ্ছি আপনাকে, লিখে ফেলতে পারেন এখনই যে bhootfm@radio50.fm, স্পেলিংটা হবে BHOOTFM@radiofoorti.fm। এই হচ্ছে অ্যাড্রেস। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনা। এবং একটা ঘটনা রয়েছে, যে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত নেই। আমরা তার ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তিনি শান্তিনগর থেকে পাঠিয়েছেন। লিখেছেন রাসেল ভাই, আমি শান্তিনগর থাকি, আমি ভূত FM এর নিয়মিত শ্রোতা। স্বপ্ন এপিসোডের কথা শুনে আমার ছোটবেলার কিছু স্বপ্নের কথা মনে পড়ে গেল, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি তখন 7-8-এ পড়ি। তার আগে থেকে আমি মেডিটেশন এবং স্বপ্নের বিষয়ে অনেক কৌতূহলী ছিলাম। আমার আর বিভিন্ন জায়গা থেকে সব বিষয়ের উপর নানা রকমের বই সংগ্রহ করে পড়তাম আর রাতে একা একা প্র্যাকটিস করতাম। একদিন একটা বইয়ে পড়লাম, বিশেষ একটা নিয়মে মেডিটেশন করে কেউ যদি সব স্বপ্ন মনে রাখতে পারে আর স্বপ্ন বিশ্লেষণ করতে পারে তাহলে আমাদের অবচেতন মন স্বপ্নের ভবিষ্যতের অনেক কিছুই আমাদের দেখায়। আমি সেটা প্র্যাকটিস করা শুরু করলাম। অনেক অসংলগ্ন স্বপ্ন দেখতাম। তখন আমরা আমাদের পাঠ্য বইগুলো ক্যালেন্ডারের পাতা দিয়ে বই সেলাই করার যে গজাল আর সুতো সেটা দিয়ে বাঁধাই করতাম। একদিন হঠাৎ স্বপ্ন দেখলাম যে আমার বই সেলাই করার গজালটা ফ্লোরে গড়িয়ে গড়িয়ে জুতোর আলনার নিচে চলে গেল। ওইটুকুই স্বপ্ন। সকালে উঠে একটা অর্থহীন স্বপ্ন মনে করে মাথা থেকে বের করে দিলাম। সেদিন সন্ধ্যাবেলা কি কারণে যেন গজালটা অনেক দরকার পড়লো, সম্ভবত আমার ছোট ভাইয়ের বই সেলাই করার জন্য। আমার মা সমস্ত ঘর খুঁজলো, আমিও খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ আমার গত রাতের স্বপ্নের কথা মনে পড়লো এবং যথারীতি জুতোর আলনার নিচে ওটাকে পেলাম। এই ঘটনা আমার মনে অনেক প্রভাব ফেললো আর আমি আরো বেশি প্র্যাকটিস করা শুরু করলাম। এভাবে আস্তে আস্তে আমার স্বপ্নে পাওয়া কিছু কিছু ভবিষ্যৎবাণী সত্যি হতে লাগলো। হঠাৎ স্বপ্ন কেউ একজন মারা গেছে। স্বপ্নটা এমন ছিল যেন সত্যি চোখের সামনে দেখছি। স্বপ্নটা মনের মধ্যে থেকে অনেক প্রভাব ফেলেছিল। সকালে উঠে খুব অস্বস্তি লাগছিল। মাকে এই কথা বললাম, কিন্তু তিনি দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিলেন। আমার অস্বস্তি তবুও কাটল না। সেদিন রাতে আমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে। সারা রাত অক্সিজেন দিয়ে রাখা হয়। সকালে দাদি মারা যান। আমার নানা মারা যাওয়ার আগের দিনও আমি এরকম স্বপ্ন দেখেছিলাম। তার পরের ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা ঈদ করার জন্য গ্রামের বাড়ি যাই। রাতের বেলা স্বপ্ন দেখলাম, আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা। স্বপ্নটা এমন ভাবে দেখলাম যেন চোখের সামনে ঘটতে দেখছি রাতের বেলায় আমি কোন অচেনা জায়গায় চলে এসেছি। চারিদিকে মাটির ঘর, কেমন যেন গোলক ধাঁধার মতো। হঠাৎ মনে হলো দুটো লোক মিলে একজন লোককে দুটো পা ধরে টেনে হিঁচড়ে দুটো মাটির ঘরের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে।
যাকে টেনে নিয়ে যাচ্ছে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দুটো লোক ওই লোকটাকে নিয়ে যাচ্ছিল, তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একজন মোটা লোক, কালো গোঁফ আছে, খালি গা, লুঙ্গি পরা, লুঙ্গির নিচের দিকটা উপরে উঠিয়ে কোমরের কাছে গিট দেয়া, আর অন্য লোকটা স্লিম, চাপা ভাঙা, গোঁফ আছে, সাদা স্ট্রাইপের শার্ট পরা, বুকের কাছে দুটো বোতাম খোলা, লুঙ্গি পরা এবং আগের লোকটার মতোই লুঙ্গির নিচের দিকটা উপরে উঠিয়ে কোমরে বাঁধা, আর কোমরে একটা লাল চেক গামছা বাঁধা। নিশ্চয়ই বুঝতে পারছেন স্বপ্নটা আমি এভাবে দেখেছি যে মনে হচ্ছিল আমি তাদের পাশেই দাঁড়িয়ে আছি। যাই হোক, ওই দুইজন মিলে লোকটাকে পা ধরে হেঁচড়ে একটা পুকুরের পাড়ে নিয়ে গেল। আমি স্পষ্ট তাকে টেনে নিয়ে যাবার শব্দ শুনছিলাম। তারা কেউ কারোর সাথে কথা বলছিল না, মনে হচ্ছিল তাদের কি করতে হবে তা তারা খুব ভালোভাবে জানে। হঠাৎ দেখলাম সাদা শার্ট পরা লোকটা একটা দা আর একটা চাপাতির মতো কিছু একটা দিয়ে ওই লোকটাকে কোপাতে শুরু করলো। সেই কোপের শব্দ আমি শুনছিলাম, রক্তের ফিনকি দিয়ে ওই লোকটার মুখে গিয়ে পড়লো। আমি টের পেলাম আমার মুখেও পড়লো, আর ঘুম ভেঙে গেল। সে রাতে আমার ঘুম হলো না। আমি এত ভয় পেয়েছিলাম যে আমি 2-3 দিন ঠিক মতো ঘুমোতে পারলাম না, খেতে পারলাম না। কয়েকদিন পর খবর পেলাম আমার দূর সম্পর্কের এক মামাকে কে যেন কুপিয়ে হত্যা করেছে। এতই বিভৎসভাবে কুপিয়েছে যে ঠিক মতো চেনা যাচ্ছে না। 5 দিন আগে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তার খবর পাওয়া যাচ্ছিল না। হিসেব করে দেখলাম সে রাতেই স্বপ্নটা দেখেছিলাম। এখন আমার বয়স 36, তবু মনে হয় ঘটনাটা এত জীবন্ত যে ওই দুটো লোককে দেখলে আমি স্পষ্ট চিনতে পারবো। আমাদেরকে এই ইমেলটি পাঠিয়েছেন বিলাস, শান্তিনগর, ঢাকা থেকে। অনেক ধন্যবাদ বিলাস আপনাকে। এবং আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন তাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে যে কোনোটা জানা কোনোটা শোনা, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা প্রচার করবো, জানিয়ে দেবো সবাইকে। এবং মেল অ্যাড্রেসটি আমি দেখে দিয়েছি, আবারও পরবর্তীতে জানিয়ে দেবো। সুতরাং আমাদের সাথে এখন যে কথা বলছিলাম যে আজকের এপিসোডটি একটু ভিন্ন কেন, আমি অনেকদিন ধরেই আমরা ভূত এফএমে আপনাদের বিভিন্ন ঘটনা শুনিয়ে আসছি এবং বিভিন্ন সময় কোনো ঘটনা আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কোনো ঘটনা বিশ্বাসযোগ্য মনে হয়নি। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ রয়েছেন যিনি তার নাম প্রকাশ করতে পারবেন না, তার বাসা কোথায় সে সমস্ত জিনিসও তিনি বলতে পারবেন না। কিন্তু আমরা আমাদের এই স্টুডিওতে আসার আগে যে ঘটনাগুলো যে ঘটনাগুলো আমরা সবাই মিলে আজকে যারা পার্টিসিপেট করবেন সবাই মিলে শুনছিলাম এবং আমাকে মনে হচ্ছে প্রত্যেকে আমরা শিহরিত হচ্ছিলাম যে এই জিনিসগুলো কিভাবে ঘটে। আমরা অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি না, যা দেখতে পাই না তার উপরে আমাদের আস্থা কম। আমি আমার নিজের বিশ্বাস বা অবিশ্বাসের কথা নিয়ে এখানে আলোচনা করতে চাই না, কিন্তু আমরা নিজেরাও অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি না বা বিশ্বাস হতে চায় না আমাদের। কিন্তু অনেকেই আমাদেরকে পর্যন্ত SMS করেছেন, ইমেলের মাধ্যমে জানিয়েছেন যে যারা মুসলিম তারা জিন বিশ্বাস করেন। এবং একজন আমাদের স্টুডিওতে যে ভদ্রলোক আজকে উপস্থিত রয়েছেন তার সঙ্গে তার আরো একজন রয়েছেন, ব্রাদার ইন ল, ক্লাস 5-এ পড়ে মাত্র। মানে তার যে এক্সপেরিয়েন্স, তার যে ঘটনা, তার কিছু অংশ তার উপরে এসেও পড়েছে, সুতরাং সে স্টুডিওতে আছে। তো আমরা তার ঘটনা শুনবো এবং আপনাদেরকে অনুরোধ করব খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে, কারণ ঘটনাটা অনেক বড় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটবে এবং উনি যেভাবে বলছিলেন আমাকে সেভাবেই উনি বলবেন এবং ঘটনাটা বেশ মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। এবং আমার কাছে মনে হয় যে আজকে এইটা জানার পরে অনেকেরই হয়তো রাতের বেলায় ঘুম উড়ে যেতে পারে। যাই হোক, আমরা ঘটনায় চলে যাচ্ছি এবং নাম যেহেতু বলছি না, কোথা থেকে আসছেন সেটাও বলছি না, আমরা সরাসরি তাহলে আপনার ঘটনাকে প্রথম থেকে শুরু করছি। ঘটনাটা প্রথম থেকে যেটা শুরু সেটা হচ্ছে আমার ওয়াইফ কেন্দ্রিক। ও যখন ছোট ছিল তখন আমার শাশুড়ি মা উনি একদিন একটা শ্মশান ঘাটের দিক দিয়ে রাস্তা দিয়ে বাসায় আসছে। তো আসার পর আমার ওয়াইফ তখন ছোট ছিল, খুব কান্নাকাটি করছে। তো তখন ওই যে গ্রামাঞ্চলে একটা রীতি ছিল যে আগুন ছোঁয়ার পর বাচ্চাদেরকে সবসময় ধরতে হয়। তো আমার শাশুড়ি তাড়াহুড়ার ভিতরে সেটা ভুলে যায় এবং উনি আমার ওয়াইফকে কোলে নেয়। তো কোলে নেওয়ার কিছুক্ষণ পর আমার ওয়াইফ, ও তখন তো ছোট ছিল, তো চুপ হয়ে যায়। এরপর থেকে ও আস্তে আস্তে শরীরে কালার চেঞ্জ হতে থাকে, কখনো লাল কখনো নীল, এক এক সময় এক এক কালার হতে থাকে। এরপর ওর হঠাৎ অনেক কান্না শুরু হয়, কান্নার কোনোভাবে থামানো যাচ্ছে না। তো পরে রাতের বেলা এলাকার একজন হুজুর দিয়ে ওকে ঝাড়ফুঁক করানো হয়, তো কিছুক্ষণের জন্য শান্ত হয়। তো এই ঘটনাটা প্রায় চলতে থাকে।
তো এক সময় ও বড় হয়, তো ওরা উত্তরবঙ্গে একটা জায়গায় থাকতো। তো সেখানেই ওর সমস্যাটা আরো বাড়ে। তো যখন ওই যে ছিল ওর সাথে, সে যখন শুরু করতো, তো দেখা যাচ্ছে নিজের চুল ছিঁড়ছে বা নিজেকে খামচাচ্ছে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো কোনো ডাক্তারই কোনো ক্লু খুঁজে পায় না যে আসলে ঘটনাটা কি। তো পরে ওইখানেরই একজন লোক যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, তাকে ডাকা হয়। তো আমার শ্বশুর ওনাকে ডাকে আনেন। তো তারপরে আমার ওয়াইফের উপরে ওই যে আসর করে তাকে হাজির করানো হয়। তো পরে যেটা জানা যায় যে তার নাম হচ্ছে সালমান কুরেশি, সে একজন পাকিস্তানি জিন। এবং সে আমার ওয়াইফকে আসর করার কারণ হচ্ছে যে আমার শাশুড়ি যখন শ্মশানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওই সালমান কুরেশি আমার শাশুড়িকে দেখে ওনার পিস পিস যায়। তো পিস পিস যাওয়ার পর যখন ও আমার ওয়াইফকে দেখে, ওর কাছে ভালো লাগে আর ও আমার ওয়াইফের সাথে থেকে যায়। তো এতদিন ধরে বা এতটা বছর ও আমার ওয়াইফের সাথেই ছিল। তো পরে ওকে অনেকভাবে বোঝানো হয়, তো ও কোনোভাবে ছাড়তে রাজি হচ্ছে না। তো পরে এর ভিতরে ও আমার শ্বশুরকে অনেক মারধর করে, আমার ওয়াইফ। তো যেহেতু ওর উপর ভয় করানো ছিল, তার সাথে আমার ছোট ভাই, যেটা আমার ব্রাদার ইন ল, ওর হাত মুছে, ওর হাত ধরতে গিয়েছিল এই জন্য। তো ও অনেক ব্যথা পায়। এরপরে ওই সালমানের ছিল যে সে আমার ওয়াইফকে বিয়ে করবে। তো এটা তো কোনোভাবে মানা না। তো পরে আমার শাশুড়িকে বলে যে উনি যেন ওই সালমানকে বুঝায়। তো শাশুড়ি যখন আসছে, তো সালমান তখন অনেক কান্নাকাটি শুরু করে যে না, আমি তো ছাড়তে পারবো না, আপনি আমার মায়ের মতো, আপনাকে মা রাখছি। তো আমার মা বললো, শাশুড়ি বললো যে তুমি যখন মা ডাকছো তখন ওকে বোনের মতো দেখো। ও বলে যে এটা আমার দ্বারা সম্ভব না। তো পরে আমার ওয়াইফের অবস্থা যখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, যেহেতু ভর করে আছে, শরীরের কন্ডিশন তখন খারাপের দিকে যাচ্ছে, পরে ও যেহেতু পছন্দ করে আমার ওয়াইফকে, কারণ ও তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তোকে কোনোভাবে তাড়ানো যায়নি। তো এর ভিতরে একটা সমস্যা, যেটা আমার ওয়াইফ ওইখানে আরেকটা স্কুলে পড়তো। তো স্কুলের মাঠে ও একদিন দৌড়াচ্ছে। তো দৌড়ানোর পরে কোনো একটা কারণে ওইখানে ওর একটা সমস্যা বেশ হয়ে যায়, টাইপের কিছু। পরে ওকে বাসায় নিয়ে আসা হয়। এরপর থেকে ও উদ্ভট আচরণ শুরু করে। তো দেখা যায় যে ও হয়তো সকালবেলা বাসায় নাই, অন্য কোনো জায়গায় চলে গেছে, অনেক সময় খুঁজে পাওয়া যেত না। তো এই কারণে তো ওইখানকারই একজন লোক, তো ওই এলাকারই একজন হাফেজের খবর দেন যে সে অন্ধ। তো ওনার একটা জিন আছে, যাকে উনি ওস্তাদ মানেন, উনি কিছু একটা করতে পারবেন বলে আমার শ্বশুরকে জানায়। তো ওনার সাথে যোগাযোগ করা হয়। তো একদিন সকালে হঠাৎ আমার ওয়াইফ গায়েব হয়ে যায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরে ওই অন্ধপ্রদেশের সাথে যোগাযোগ করার পরে উনি ওনার ওস্তাদকে বলে যে মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু দেখেন খুঁজে। তো পরে ওই ওস্তাদ উনি আমার ওয়াইফকে খুঁজে পায় যে অনেক দূরে একটা থানায়, মানে অনেক দূর চলে গেছে, প্রায় 20-30 কিলোমিটার পার হয়ে গেছে শুধু পায়ে হেঁটে। ওর পাটা কেটে রক্ত বের হয়ে গেছে। এখানে লোকেরা ওকে জিজ্ঞেস করছে কোথেকে এসছো, মা বা এই জাতীয় কিছু বলতে পারছে না। পরে ওকে পানি দিছে। পরে ওই উস্তাদি উনি এরপরে সবাইকে বলছে এই জায়গায় আছে। পরে ওকে ওইখান থেকে আনা হয়। এরপরে ওই অন্ধ হাফেজ যিনি, উনি আমার ওয়াইফের বাসায় আসে, বাসায় এসে থাকা শুরু করে। এই জিনিসটা বুঝতে হবে। তো পরে ওই যে উস্তাদ, তো ওনাকে আমার শাশুড়ি মা ভাই ডাকে। তো আমার ওয়াইফ ওনাকে একটা চিঠি দিয়েছিল, অনেক সমস্যা ছিল জানার জন্য। তো ওনাকে মামা লিখছিল। তো এই কারণে উনি একটু খুশি হয়, যেহেতু সম্পর্কের ব্যাপারে ওনারা অনেকটা আগ্রহী, যেহেতু ভাই ডাকছে, মামা ডাকছে। তো উনি যখন রাতেবেলা হাফেজ সাহেবের কাছে আসতো, যেহেতু অন্ধ ছিল, তো আমরা মারা তখন একই সাথে থাকতো, উনি নিচে আরো উপরে থাকতো। তো বুঝতে পারতো যে কেউ একজন আসছে, সালাম দিছে, আওয়াজটা শুনতে পারতো। তো ওনাকে অনেক কিছু খাইতে বলছে, উনি কিছু খায় নাই, শুধু গাছে একটা কলা ছিল, এটাই খেয়েছে। তো তারপরে ওনাকে জানানো হলো। তো পরে উনি যেটা বললো যে এর নাম হচ্ছে শ্রী সাম্বার, যে এখন আসর করছে। তো এর সমস্যা হচ্ছে কি, ও যখন স্কুলে যাচ্ছিল তখন ও স্কুলের একটা পাশে একটা বিশাল বাগান ছিল, এরা সবসময় এখানেই থাকে। তো ও চুলে পাড়া দিছে, ও ওইখানে বসে চুল শুকাচ্ছিল। তো পরে আমার ওয়াইফের পরে ওই শ্রী সাম্বারকে হাজির করা হয়। হাজির করানোর পর ও কোনোভাবেই ছাড়তে রাজি না, ওকে মেরে ফেলবে। তো এর ভিতরে অনেক সময় দেখা যেত যে আমার ওয়াইফ বাথরুমে আছে, তো ওরে জোর করে শ্যাম্পু খাওয়াই দিছে। তো পরে ওকে হাসপাতালে নিয়ে ওয়াশ পর্যন্ত করানো লাগছে, এমন সময় গেছে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে একদিন এমন হয়েছে যে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিছে। পরে ও মানে সাইডে একটা ঝরে কোনো রকম ঝুলেছিল। তো যাই হোক, পরে ওই উস্তাদ যিনি, ওনাকে তখন আমার ওয়াইফ মামা ডাকতো। তো পরে ওই মামা অনেক কষ্টে তো ওকে খুঁজে পাইছে। তো খুঁজে পাওয়ার পর ওই শ্রী সাম্বারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, বা শ্রী সাম্বার কোনোভাবেই বুঝতে রাজি না। পরে উনি অনেক কষ্টে ওকে সাগর নিচে শিকল দিয়ে বেঁধে, যাতে যতদিন পর্যন্ত ও তবা করবে না ততদিন পর্যন্ত ওকে ছাড়া হবে না। তো এর ভিতরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওই সালমানের তো আসল ছিল, বিয়ে করতে চাইতো। তো এর ভিতরে মানে ওইখানকারই কয়েকটা ছেলে খুব বাজে কমেন্টস করছিল আমার ওয়াইফকে, মানে বাজে কথা বলছিল। তো এই কারণে সালমানের খুব এটা মাইন্ডে লাগে, যেহেতু ও পছন্দ করে। তো একদিন ওরা দুইটা ফ্রেন্ডই ওদের বাসার ছাদের উপর ছিল। তো হঠাৎ ওরা পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়। তো মানুষের ভিতরে অনেক বলা বলি যে কিভাবে হলো, কে বলে আত্মহত্যা, কে বলে অ্যাক্সিডেন্ট, কিভাবে দুটো ছেলে একসাথে পড়ে। তো পরে এই সালমানই আমার ওয়াইফের কাছে এসে বলে যে কি, যে এই দুটো ছেলেকে তো আমি ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছি। তো বলে যে আমার ওয়াইফ বলতেছে আপনি এটা কেন করছেন। পরে যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার উল্টা পাল্টা বলছে, এটা আমার সহ্য হয়নি। তারপরে আমার ওয়াইফ সালমান ভাইকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে আপনার এগুলো দরকার নেই, আপনি আমার কাছে কেন আসেন, আপনি চলে যান।
তো যাই হোক সালমান অনেক কষ্ট পায়। এরপরে একটু গ্যাপ পড়ে, কিন্তু উনি ওকে ছাড়তে কোনোভাবে রাজি না। তো উনি সবসময় ওদের বাসার কাছে যে একটা গাছ থাকতো বড়, ওই গাছটার ভিতরে সালমান ভাই থাকতো, উনি ওইখানে থাকতো। তো পরে ওই উত্তরবঙ্গ থেকে আমার এই শ্বশুর উনি ট্রান্সফারে আমাদের এইদিকে চলে আসেন, আমার যেখানে বাসা। আসার পরে টুকটাক ভালোই চলছিল। তো বাসায় অনেক কিছু ছিল, তো তাদের কোনো কিছু জানা ছিল না। যাই হোক ওই ডিসেম্বরের কাহিনী তো শেষ, উনি ওখানে আটকে আছে। তো পরে ওই উস্তাদের মানে মামার সাথে অনেক দিনের মানে যোগাযোগে গ্যাপ পড়ে গেছে, তারপরে বন্ধবের সাথে যোগাযোগ হয় না। তো এর ভিতরে এই সালমানের কিছুটা সমস্যা হতো, প্রায় সময় আসর করতো। তো ওনারা কি করে, একটা কবিরাজের কাছে যায়, এলাকার খবর নিয়ে একটা কবিরাজের কাছে যায়। তো ওই কবিরাজ করে কি, আমার ওয়াইফকে দেখে ওর ভালো লাগে। তো ও আবার উল্টা বলে কি যে আমি ওরা বিয়ে করবো। তো কবিরাজ উল্টা, ও আবার যারা কবিরাজ সাধারণত অনেকে জাদু টানা জানে, ব্ল্যাক ম্যাজিক জাতীয়। তো ও আবার উল্টা আরো আমার পিছিয়ে, আমার ওয়াইফের পিছিয়ে আমার জিন লাগাই দিছে। তো দেখা যেত যে ওই ঘর থেকে যে বললাম মাছ গায়েব হয়ে যেত, দুধ গায়েব হয়ে যেত, ঠিক আছে। তো তারপর অনেক সময় দেখা যেত আমার ওয়াইফের রাতের বেলা মানে শরীরে বুঝেনি, মানে উল্টা পাল্টার চেষ্টা করতো আর কি রাতে ঘুরে ওর সাথে। তো পরে ওই মামা, তো এর ভিতরে আবার আমার সাথে রিলেশন ছিল তখন আমার ওয়াইফের। তো এরপরে আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর যেটা হয় যে কবিরাজের দিক দিয়ে খেপে যায়, এদিক সালমান ভাই যে জিন উনিও খেপে যায়, কারণ উনিও বিয়ে করতে চাইতো। এদিক দিয়ে কবিরাজে বিয়ে করতে যায়, এও খেপে যায়, এও বিয়ে করতে চাইতো। মাঝখান দিয়ে আমি আর ও টানাপোড়েনের ভিতরে পড়ে গেছি, কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। এদিক দিয়ে একদম ব্ল্যাক ম্যাজিক করে জিন লাগা দিয়েছে, আরেকজন রেডিমেড জিন আছেই ছোট থেকে। তো মাঝখান দিয়ে আমি পড়ে গেছি ফ্যাসাদে যে মেরে ফেলবে আমাকে, ছাড়বে না। তো আমার বিয়ের দ্বিতীয় দিনই তো আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখে যে কি আমার ওয়াইফ অলরেডি পরিচয় অবস্থায়, উনি চুল টুল ছিটতেছে, শরীরে খামচাচ্ছে। তো আমার শাশুড়ি আলোর মতো অনেক কিছুই জানতো, তুমি দোয়া দূর পরে তেল পড়া দিছে। তো আস্তে ঠান্ডা হয়েছে, বাট ও কান্না করতেছে, আমার কাছেই আসে না, আমার কাছ থেকে দূরে চলে যেতেছে। তো আমি তো কিছু বুঝতেছি না আসলে কি হয়েছে, কারণ আগে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। তো এরকম ওই বাসাটাতে ঘন ঘন এমন হতো। এর উপরে তো কবিরাজের অত্যাচার আছেই, কবিরাজে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে। তো তখন এই আমাদের এই সমস্যার কারণে আমার শ্বশুর বাধ্য হয়ে, এর ভিতরে একটা সমস্যা যেটা ছিল যে ওই সালমান আমার ওয়াইফ যে বাসাটা থাকতো ওইখানে আমার এলাকায়, তো ওই রুমটাতে প্রায় 20-22 বছর আগে একটা আত্মহত্যা হয়েছিল। তো ওই সালমান আমার ওয়াইফকে বলছিল। তো আমার ওয়াইফ একদিন আমাকে বলছিল, তো যখন এই যে আমাদের বিয়ের পরে সমস্যা হচ্ছে, তো আমি আমাকে শ্বশুরকে বললাম যে বাবা এরকম এরকম তো সমস্যা, এখানে নাকি একটা আত্মহত্যা আগেই আছে, ওই সালমান বলছে, আর এর উপরে তো ওর উপর সালমানের আশ্রয় আছে। তো আমরা এই রুমটা না থেকে রুমটা চেঞ্জ করি। তো আমরা ওর রুম থেকে গেলাম গেস্ট রুমে। বাসাটা বিশাল বড় ছিল। তো গেস্ট রুমে গেছি। তো এর ভিতরে সালমান ভাই তখন প্রবলেম ভালোই চলতেছে। তো আমরা এক মাওলানাকে ডাকি। তো মাওলানা উনি আসে, উনি অনেক তদবির দেয়, তাবিজ দেয়, পানি পড়া দেয়। আল্লাহর রহমতে এই রুসুলে অনেকটা কাইটা যায়, সালমান ভাই সরে যায়। কিন্তু উনি তখন আমাদের বাসা বন্ধ করার কিছু তাবিজ দেয়। যে আপনি বারবার সালমান ভাই বলছেন এবং আপনি বলছিলেন যে উনি বেশ বয়সে বড়, এই জন্য আপনি নাহলে পরে আপনার সমস্যা হতে পারে, এরকম একটা কথা বলছিলেন আপনি। ভাই বলার কারণ হচ্ছে যেহেতু উনি অদৃশ্যমান, এখন আমি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বা ব্যঙ্গ করে বলি সমস্যা হতে পারে আমারই। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে ঘটনায় যাই আবার। জি। তো পরে ওই মাওলানা সাহেব যখন কিছু তদবির দেয়, মানে বাড়ি বন্ধ করার জন্য বোতল দেয়, যেগুলো আমরা বাসা 4 কোনায় গাড়ি। তো ওনাদের ওই কোম্পানির তো বাসার নাম তো বলতে পারতেছি না, কোম্পানির নামও বলতে পারতেছি না, কোনো কিছু বলার দরকার নেই, আপনি জাস্ট ঘটনা বলে যান, কোনো তো সমস্যা নেই। ওই ড্রাইভার যিনি, তো উনি এই 4টা বোতল 4 কোনায়, কিন্তু আমাদের শরীর অনুযায়ী যেটা নিয়ম যে সবসময় আজান দিয়ে বোতল গাড়তে হয়, না হলে কোনো কিছুই যায় না, উল্টা আরো সমস্যা বেড়ে যায়। তো উনি আমার এই শেরককে নিয়েই বোতলগুলা গাড়ি, কোনো আজান টাজান দেয়নি। তো এর ফলে আমরা তার বুঝতে পারিনি প্রথমত আসলে বাসার ভিতরে তখন কি হচ্ছে। তো এরপরে আমরা হঠাৎ দেখি যে কি বাসাতে সমস্যা আরো বেড়ে গেছে। বাসা থেকে হঠাৎ আমার মায়ের ফ্রিজে ডিম গায়েব হয়ে গেছে, ডিম নেই, মাছ নাই। এর উপরে এই যে আমরা একদিন আমি আর ওয়াইফ ওই যে গেস্ট রুমে তখন ছিলাম, ওখানে বসে আছি, হুট করে জানলায় টোকা পড়লো। তো টোকা পড়াতে আমি তো পুরো মানে অবাক যে এটা কি হইতেছে, এরকম তো আমি কখনো শুনি নাই, দেখিও নেই, মানে পুরো অবাক যে 2 তলার উপরে আমরা আছি, এখানে এটা কি করে হতে পারে। তো যাই হোক, এরপরে আবার কিছুক্ষণ পর সামনে একটা জানা ছিল, এখানে ধাপ করে একটা কিছু বাড়ি খেলো, মনে হয় কেউ ডাল দিয়ে বাড়ি খেয়েছে বা কেউ বাড়ি মারছে। তো আমরা তো বিশাল ভয় রুম থেকে বের হয়ে গেছি। তো যাই আমার শাশুড়িকে বললাম, শাশুড়ি মা উনি টোটালি অবাক যে আসলে কি হচ্ছে। তো যাই ওই সারা রাত আমরা ঘুমাইতে পারিনি ভয়ে। তো ওটা রোজা মাস ছিল, এই গত রোজায়। তো আমরা ফজরে সেরির ওয়াক্তে সেরি করে নামাজ পড়ে আমরা এরকম শুতে গেছি, সারা রাত ঘুমাইতে পারিনি। তো তখন হঠাৎ আমার ওয়াইফ ফিল করতেছে যে কেউ একজন কাপড়ে শুঁকতেছে গন্ধ, মানে গন্ধ খুব জোরে জোরে গন্ধটা শুঁকতেছে। তো সাউন্ডটাও শুনতে পাচ্ছে, আর যে হাঁটছে আস্তে শুনতে পাচ্ছে। তো তখন ওকে কেউ একজন বলছে যে তুই কি ওকে ছাড়বি না মরবি। তেমন একটু পুরে অবাক যে এটা আবার কি, এটা আমার কোথেকে আসলো, তো ধারণারই বাইরে। তো পরে বলছে তুই সরবি না মরবি। তো উনি বলে যে আমি সরবো, আমার ওয়াইফ বলতেছে যে আমি সরবো না ওকে। তো পরে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে কি করতে পারে। এর ভিতরে আবার ওই মাওলানা সাহেবের তো কারণে আল্লাহর রহমতে এর ভিতরে সালমান ভাই কেটে গেছে, উনি সরে গেছে ওনার ভাবেই। তো এর ভিতরে এবার এর অত্যাচার আসছে। তো যাই হোক, এটা বলার পর আমার ওয়াইফ আমাকে সাথে সাথে ঘুম থেকে উঠে দিয়েছে। উঠে দেওয়ার পর একে তো সারা ঘুমায়নি, এরপরে উঠে দিয়েছে। আমি তো পুরো মানে
হঠাৎ হয়ে গেছে যে কি হইতেছে। পরে ও আমাকে আমাদের পাশে একটা পার্ক ছিল, পার্কে নিয়ে যায় সব ঘটনা খুলে ফেলে। তো ও অনেক ভয় পাইছে যেহেতু আমাকে নিয়ে বা আমাকে কেন ঘটনা ঘটতেছে। আমিও পুরো অবাক, যতদিন ওকে নিয়ে হইতেছিল এখন আবার আমাকে নিয়ে কেন হইতেছে। তো পরে আমার শাশুড়ি যেহেতু রোজ আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনে ঘুমাচ্ছিল, ও ওনাদের সাথেই ছিল। তো ফোন দিছি যে আমার ওয়াইফে ফোন দিছে যে মা আপনি ঘুমাচ্ছেন, আমরা তো এদিকে ঘুম হারাম হয়ে গেছে। তো এরপরে যাক আমরা বাসায় আসলাম, এসে সব ঘটনা খুলে বললাম যে এখানে এরকম এরকম শুনছি। শোনার পরে আবার আমার মা শাশুড়ি মা বলতেছে আরে তোমাদেরকে তো একটা ঘটনা বলতে ভুলেই গেছি যে এখানে আমার এক ছোট ভাই থাকতো, মানে মেজো শ্বশুর, মা শ্বশুর যেটা উনি থাকতো। উনি ওইখানে প্রায় সময় দেখতো যে কি জানালো অপর পাশে একজন বোরকালি, মানে নামে পড়ে গেছে বোরকালি, কারণ সবসময় বোরকালি দেখি, উনি জাস্ট চোখগুলো দেখা যায় এরকম জানালা বাইরে দিয়ে ঝুলে আছে জানালা ধরে। তো উনি এটা অনেক দিনে দেখি, মানে জানালা থেকে তাকালে বোরখা পরা একজন মহিলাকে দেখা জানালার যায়। অপোজিট সাইডে। তার চেহারা বোঝা যায় না, শুধুমাত্র মানে চোখটা দেখা যায়, পুরো আচ্ছা, মুখই ঢাকা ছিল না। ওকে। তো চোখগুলো অনেক মায়াবী ছিল। তো ওইরকম আমার মামা শ্বশুর কয়েকদিন দেখতে দেখতে ওনার ভিতরে আস্তে একটা মায়া জন্মে যায়। তো যাক ওনার টুকটাক এই ধরনের ধারণা ছিল। তো উনি আমার শাশুড়িকে এটা খুলে বলে, তো খুলে বলাতে ওই বোরকালি অনেক খেপে যায়। তো বোরকালি কি করে একদিন রুমে ঢুকে আমার মামা শ্বশুরকে মানে গলা চেপ দিয়ে ধরে মারার জন্য। তো উনি হঠাৎ চিৎকার দিয়ে উঠাতে আমার শাশুড়িটা দৌড়ে যায়, তো বোরকালি চলে যায়। তারপর থেকে আমার মামা শ্বশুর ওই বাসা থেকে চলে গেছে, উনি আর এই বাসায় থাকে না। তো তো এটা শোনার পর আমরা তো মানে একটা থেকে বাচ্চা এই রুমে আসলাম, এখন এই রুমে আরো সমস্যা বেশি। তো এরপরে আবার আমরা আগের রুমে গেলাম, আমার ওয়াইফের আগের রুমে গেলাম। তো এখানে যাওয়ার পর একদিন ঘটনা যেটা করে সেটা হচ্ছে আমি আমার ওয়াইফ বিকালবেলা ঘুমাচ্ছি, কারণ রাতেবেলা ঘুমাতে পারতাম না আমরা। তো বিকালবেলা ঘুমাচ্ছি, তো হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখেছি কি ওই বোরকালি আমার পুরো শরীর জিভে দিয়ে চাটছে। তো আমি নাকি ও যেটা দেখছে যে আমি এটা দেখে নাকি বেশ হয়ে গেছি, আমার তো খবরই ছিল না, পুরো ঘরের ভিতরে ছিলাম। তো এরপরে ওকে বাধা দিতে গেছে বোরকালি ওকে মারছে, খুব জোরে থাপ্পড় মারছে। থাপ্পড় মারাতে আমার ওয়াইফ কি করছে, ওকে ধাক্কা দিতে গেছে। এর ভিতরে ও আরো দু একটা থাপ্পড় মারছে আমার ওয়াইফকে। আমার শাশুড়ি এটা দেখছে, উনি দেখে উনিও আসছে, ঠিক আছে। তো উনি আসার পর তো উনিও ব্যথা পাইছে হাতে। তো আমার ওয়াইফ কি করছে, বোরকালে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে কয়েকটা ডিম ছিল, ওই ডিমগুলো ও ভেঙে ফেলছে। এগুলো ছিল বোরকালি বাচ্চা আর কি, মানে এরা দুই ধরনের মানে কেউ আছে যে মানুষের মতো বাচ্চা দিতে পারে, বা কেউ আছে সাপে ভেসে ডিম পারে। তো ওরকম প্রায় 10-11টা ডিম ছিল, ও 5-6টা ভেঙে ফেলছে আমার ওয়াইফ। এরপরে বোরকালি এখান থেকে চলে গেছে দৌড় পড়াতে। তারপর আমি ঘুম থেকে ওঠা, আমি কিছুই জানি না, বাট আমি শরীর নাড়াতে পারছি না, পুরো শরীর একদম ব্যথা হয়ে আছে। এরপর থেকে এরকম সমস্যা হয়েছে, আমরা মানে টোকা দিয়ে আমরা রাতেবেলা ঘুমাইতেই পাই না। তো এমনও সময় যাইতো যে আমরা সব রুম খালি, আমি আমার ওয়াইফ ও আমরা সবসময় শাশুড়ির রুমে থাকতাম, আমরা সবাই একসাথে, মানে বাসায় এত সমস্যা হতো। তো আমরা তো মানে কিছু করতে পারছি না বাসার ভিতরে, মানে ঘুমাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। তো পরে বাধ্য হয়ে মাকে বললাম যে মা আপনি ওই অন্ধ হাফেজ সাহেবকে ফোন দেন। তো অন্ধ হাফেজ সাহেবের সাথে কথা বলেন। তো এই ভিতরে আমি আমার মাওলানা সাহেবকে ফোন দিয়েছিলাম। তো মাওলানা সাহেব এই ঘটনা শুনে উনি আর ভয়ে আসেনি, যে যোগাযোগই আমাদের সাথে বন্ধ করে দিয়েছে। আচ্ছা। তো তারপর আমার মা তখন অন্ধ হাফেজ সাহেবকে ফোন দিলে, তো বলে যে আচ্ছা ঠিক আছে আমি উস্তাদের সাথে কথা বলে উস্তাদকে বলবো আসার জন্য বাসায়। তো তখন আমরা বলি যে উনি যখন আসে তো একটু সাথে পানি পড়া অন্তত দিয়ে যায়। তো উনি ওই পানিটা পরে দিয়ে যায় বোতলের ভিতরে। তো এরপরে উনি যে ওই লোককে বলে, যে অন্ধ হাফেজ সাহেবকে বলে যে বাসায় তো অনেক সমস্যা, তো ওনারা আসে তো এটাই অনেক, এই একটা কথা বলে। তো যাই হোক, পরে উনি বলে যে আমি আবার 2 দিন পর আসবো ওই বাসায়। তো 2 দিন পর আসবে, এর ভিতরে সমস্যা তো একটা হয়নি, কিন্তু রাতেবেলা ঘুমাইতে পারতাম না ভয়ের কারণে। তো 2 দিন পর ওই মামা উনি আসছে। উনি আসার পর উনি সবসময় ঢুকতো কি মানে জানালার একদিক দিয়ে ঢুকতো, অন্য বাসার এক সাইড দিয়ে ঢুকলো, অপর সাইড দিয়ে বের হতো। উনি যখন আসতো আতরে পুরো এলাকাটা খুব সুন্দর গন্ধ হয়ে যেত। তো উনি যখন ওই যে পাকঘরের জানালা দিয়ে ফার্স্ট ঢুকে, তো আমার ওয়াইফের মা ওখানে দাঁড়ানো ছিল। তো ওনারা দেখতেছে যে কি যখন আমার মামা ঢুকতেছে তখন আশপাশ থেকে হাসির আওয়াজ আসতেছে, মানে কেউ টিটকারি মেরে হাসতেছে। তো যাই হোক, তো মামা পুরো বাসাটা ঘুরে আমার ওয়াইফকে একটু ঝাড়ফুঁক করলো। করার পর মানে আমি তো সবকিছু জানতেছি না, বুঝতেছি না, কারণ আমার যেহেতু ধারণা নাই। উনি আমার ওয়াইফকে বলে যে ওই গেস্ট রুমে আসো, কাজ আছে। মানে অন্যভাবে আমার ওয়াইফ কি শুনছে সেই জানে, আল্লাহ ভালো জানে। তো ডিনার করার পর মামাসাও ওই রুমে চলে গেল, কিন্তু আমরা তো কেউ দেখতেছি, মানে ও যেটা জানো বেনিফিট আসতেছে, ও চলে গেল জানাজ নিয়ে, এখানে নামাজ পড়লো এখানে আছে। তা আমি আর ভিতরে কি হয়েছে এর ভিতরে আমি কিছুই জানি না। তা আমি আমার ওই রুমে বসে আছি, তো বসে আমি কনশিপ পড়তেছি ওর রুমে। হুট করে দেখলাম যে একটা ছায়া মানে দৌড় দিয়ে চলে গেল, মনে হচ্ছে সাত করে একটা ছায়া আমার পাশ দিয়ে চলে গেল। আমি তাই মানে পুরো পশম দাঁড়িয়ে গেছে, আমি ওইটা কনশিপ নিয়ে দৌড় দিয়ে এসে ডাইনিং রুমে বসলাম, ভাবলাম যে এখানেও তো কিছু হবে না হয়তো। তো এখন আমি তো দেখে ডাইনিং রুমে আসি, দেখে মনে আরো মহা বিপদে পড়ে গেছি। 4 দিক থেকে ডাইনিং রুমটা ছিল মাঝখানে, আমি দেখেছি কি মানে ওই দিন কিচেনের দরজা আটকানো হয়নি। তো মূল সমস্যাটা কিচেনের দিক থেকে ছিল ডাইনিং রুমের সামনে। তো ওইখান থেকে একটা ছায়া মাছতে উকি ঝুঁকি খেলতেছে, হট করে মাথা বের করে ঢুকায় ফেলে। তো আমি তো মানে কনসেপ্ট থেকে মাথাটা উঠে এটা দেখে আমার তো অবস্থা মানে খারাপ হয়ে গেছে, আমি আর কনসেপ্ট থেকে মাথায় উঠে না। তো কিছুক্ষণ পর যাও মাথা উঠেছি, দেখি আমার আশপাশ দিয়ে 7-8টা ছায়া অলরেডি ঘুরতেছে। মানে হয়তো কনসেপ্টের জন্য আল্লাহ আমাকে বাঁচায় রাখছে এই বাস, আমি 7-8টা ছায়া দেখতেছি ঘুরতেছে।
তো এর ভিতরে মানে নানা ধরনের আওয়াজ বাসার ভিতরে, আমি তো মানে কান্না কান্না অবস্থা। তো এর ভিতরে আমি কোরআন শরীফ ছাড়তেছি না, তো একটু পর পর যে কোরআন শরীফটা নিয়ে আমার ওয়াইফকে ডাক দিই, ভিতরে আমি কোনো সাউন্ড পাই না। তারপর আমি আবার সব কোরআন শরীফ পড়তেছি, দেখি যে বাড়ি থেকে কে যেন টর্চ মারে, কিন্তু এলাকাটা ছিল খুবই নিরিবিলি, টর্চ মারার কোনো প্রশ্নই আসে না। যারা টর্চ মারছে তো আমি তো ভয়ে পড়ে থেকে বাদ দিয়ে আমার শাশুড়িকে ফোন দিই, শাশুড়িমাকে ফোন দিই, তখন রাত 2:30 বাজে, একটু পরে কিন্তু সেরির টাইম। পরে উনি বাধ্য হয়ে উঠে আসার পর আমি বলি যে মা এরকম সমস্যা হইতেছে। উনি দেখছি অলরেডি কোরআন শরীফ বুকে ধরে রাখছি, কোরআন শরীফ ছাড়ছি না। উনি যাওয়ার পরে আমার ওয়াইফকে ডাক দিলে পরে আমার ওয়াইফ আস্তে দরজা খোলার পর বের হওয়ার পর বলে যে তখন কি করছো, ও তখন কিছুই বলে না। তো যা হোক, পরে আমি জিজ্ঞেস করি যে কি বলছে, মামা ছিল সাথে? ও বলছে হ্যাঁ কি বলছে। পরে বলছে যে অনেক কিছু বলছে, একটা দোয়া ওকে মামা লেখাই দিয়ে গেছে। তারপরে ওই যে কবিরাজ যে কুফরি করছিল, কবিরাজ যে বানটা উনি নিজে কাটাইছে বিভিন্ন দোয়ার মাধ্যমে, তো তারপরে একটা দোয়া দিয়ে গেছে মামা যে এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আমরা আপাতত শয়তান থেকে গায়েব থাকবো, সেটা আমাদেরকে দেখবে না। তো যাই হোক, তো আরো অনেক কথা ছিল, সেটা তো ওই মুহূর্তে বলেনিও আমাকে, যেহেতু সেই বক্ত। তো আমি বললাম যে যেহেতু দোয়া দিচ্ছে আসলে এটা পরীক্ষা করে দেখি। আর তখন আমি এত মানে এমন ফরেজগার টাইপের ছিলাম না, একদম সাধারণ ছিলাম, মানে এত কিছু জানতামই না, আমি না ইসলামের না অন্য কোনো কিছু। আমাদের যে বাসাটা গেস্ট রুমের সাথে একটা বারান্দা ছিল, বারান্দাটা খোলা ছিল, আর সাথেই গ্যারেজের চাল। তো আমরা তো যেহেতু এই রুমটা সবচেয়ে বেশি সমস্যা, তো আমরা কি করছি, দোয়াটা পড়ছি একসাথে, পড়ে বুকে ফু দিয়ে আমরা যাই চালের উপরে উঠছি, ওই ওয়াল থেকে মানে বারান্দা থেকে আর কি। তো ওখানে যে আমরা বসছি 2 থেকে 3 মিনিট লাগবে, আমাদের ছায়া ফাঁস করে ঢুকলো গেস্ট রুমটার ভিতরে, ঢুকে চারদিকে শুধু ঘুরপাক খাচ্ছে ছায়াটা। তো আমরা তো দেখে মানে পুরো অবাক হয়ে গেছি, মানে হতভম্ব যেটি কি হইতেছে, এরকম ছায়া ঘুরপাক খাইতেছে। পরে ও এই মাথা করলো, করে ওইটা আবার বাইরে হয়ে গেল, মানে এমন একটা ভাব যে আমাদেরকে দেখলোই না, ছায়াটা আপনাদের দেখতে পাচ্ছিল না। তো আমরা তখন বুঝতে পারলাম যে না, আসলে দোয়াটা একটা গুণাগুণ আছে, নাহলে ফাও মামা দেখায় না এটা। তো যাই হোক, আমরা পরে আমাদের রুমে গেলাম, সেই খেলাম, তো ঘুমাই নেই। তো সকালে নামাজ পড়ার পর শাশুড়ি সহ আমার শাশুড়ি মা সহ আমার ওয়াইফ সহ আমরা বসলাম মানে কথা বলার জন্য যে মামা কি বলে গেছে গতকাল রাতে। তো পরে আমার মা তো আপনাকে আগে বলছে যে যেহেতু একটা বড় জিনকে উনি, ওই জিনটা বয়স ছিল বা সিসাম্বার, ওনার বয়স ছিল প্রায় 1600-1700 বছর, ওনাকে পানির নিচে আটকে ছিল, সাগরের নিচে। তো ওনার ক্ষমতা টুকটাক অনেকই ক্ষমতা বলতে গেলে। উনি এ বাসায় ঢুকার পর যখন চারদিক দেখছে, উনি নাকি আমার ওয়াইফকে বলছে যে আমি তো খুবই সাধারণ, আমার দ্বারা কিছুই করা সম্ভব না, এরা যারা আছে এই বাসায় এদের ক্ষমতা এত বিশাল, যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো আমি আমার মা, শাশুড়ি মা, আমার ওয়াইফের মুখ থেকে এটা শুনে আমরা পুরো অবাক, হ্যাঁ এখন কি হবে আমাদের। মানে এখন একটা ভরসা ছিল, উনি বলতেছে আমার দ্বারা সম্ভব না, উনি সাধারণ হয়ে গেছে অসাধারণ থেকে। এবং তারপরে মানে আরো অনেক ঘটনা আছে এই বাসা কেন্দ্রিক, সেই ঘটনা আমরা শুনবো। আচ্ছা আমরা আরো কিছু দূর যাই, তারপরে আমরা একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদের, শুনে ফেলি। তারপর আমার মামা, আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে মামা কি বলছে। তো পরে বললো যে আসলে এই বাসার এদের ক্ষমতা হওয়ার কারণ হচ্ছে যে এই বাসায় একটা আত্মহত্যা আছে। আমি বললাম আত্মহত্যা মানে? হ্যাঁ, এখানে একটা আত্মহত্যা আছে, প্রায় 20-22 বছর আগে একটা মেয়ে, উঠতি বয়সী মেয়ে, 15-16 বছর, ও এখানে আত্মহত্যা করেছে, ও অন্তঃসত্ত্বা ছিল। তো বললাম আত্মহত্যা কেন করলো? পরে বলে যে ও একটা বাসা, সবই মামাই আমার ওয়াইফকে বলে গেছে রাতে যে ও অন্য একটা বাসায় কাজ করতো, এখানে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যার কারণে ও এসেছে। তো ছেলেটার পরে ওকে মানে রিফিউজ করার কারণে ও ওই জায়গাটাতে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর আমরা জানিয়েছি শরীর অনুযায়ী যে রুহুটা এখানে আটকে যায়। তো ওই মামা যেটা বললো যে পরে ও ওই রুহুটা শয়তানের জন্য উৎসর্গ করছে, শয়তান পূজা করে রুহুটা উৎসর্গ করছে, যেহেতু রুহু কিছু করতে পারে না, ও তখন শয়তান ডেকে আনছে, এখানে শয়তান আঁকড়া বানায় শয়তানদেরকে দিয়ে মানুষকে ডিস্টার্ব করায়। তো উঠতি বয়সী কোনো ছেলে পাইলেই, যেমন আমি যেটা বললাম মামার সাথে যেটা হলো, ওই উঠতি বয়সী ছেলে পাইলে ওই বোরকালিকে দিয়ে ওদেরকে ডিস্টার্ব করায়, যাতে ওরা মানে ডিস্টার্ব করে বা কোনো একটা ফাঁদে ট্র্যাপে পড়ে ক্ষতি করতে পারে। একজনই মারা গেছিল না, আরো একটা আত্মহত্যা ছিল, সেটাই বলছি। তো পরে এটা যখন জানলাম, বললাম কি আত্মহত্যা কি একটাই? পরে বললো যে না, আত্মহত্যা একটা না, আরো একটা আছে। পরে কি করে, এই 6-7 বছর পর এই শয়তান গুলার মাধ্যমে ওই ছেলেটাকে এখানে আনে, ওই জায়গাটা আরেকটু সামনে ওই ছেলেটাকে আত্মহত্যা করানো হয়, ওই ছেলেটাও সেম জায়গায় আত্মহত্যা করে। তো পরে আমার শাশুড়ি মানে এখানে এই ঘটনাটা এটা এরকম একটা আঁকড়া হয়ে গেছে। এটা তো অনেক লম্বা ঘটনা, এবং আমরা আরো ঘটনা শুনবো ওনার কাছ থেকে, মানে এই লম্বা ঘটনার বাকি অংশ শুনবো, কিন্তু একটু ব্রেক দিয়ে আরো যারা আছেন তাদের সাথে কথা বলে যেতে হবে। এবং আপনারা মনে রাখেন কিন্তু কতদূর পর্যন্ত শুনলেন, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। এবং আমি জানি যে এখানে আপনার সাথে আপনার এখানে ওনার নামও তো আমরা বলতে পারবো না, বাট আরেকজন আছেন যে মাত্র ক্লাস 5-এ পড়েন, এবং তার সাথে আমরা কথা বলবো। সেও এই ঘটনার কারণে কিন্তু মানে শিকার হয়েছিল। আচ্ছা, কি হয়েছিল বাবু তোমার? যখন আমার আপুকে ওই হুজুরটা যখন ইয়ে করতেছিল, তখন আরেকবার বলতে হবে, যে বলো। আমার আপুকে যখন ওই হুজুরটা দোয়া পরে বশ করতে চাইতেছিল ওই জিনিসটাকে, তখন আমার আপু যখন চলে যেতে লাগতেছিল দৌড়ে, তখন আমি আপুর যে হাত ধরছিলাম, আমার হাতটা মুচকে একদম মানে পরে হসপিটালে নিয়ে পরে ইয়ে করা লাগছিল। ফ্র্যাকচার হয়ে গেছে।
পরবর্তী যদি দরকার হয় তাহলে আবারও ফিরে আসবো ওর কাছে। আপাতত আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই এর মাঝখানে আমাদেরকে SMS করতে ভুলবেন না। লিখে ফেলুন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ফুর্তি FOOR ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। আমি দেখতে পাচ্ছি সিয়াম আমাকে SMS করেছেন এবং বলছেন যে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আমাদেরকে সেকেন্ডার বক্স SMS করেছেন এবং তিনি একটা বুঝি নাই কি বলতে চেয়েছেন তিনি আমাদেরকে। এছাড়া SMS করেছেন সাইদ আহমেদ নোমান ময়মনসিং থেকে, আমাদেরকে ইমরোজ SMS করেছেন জনি চট্টগ্রাম থেকে, আসাদুল আমাদের SMS করেছেন আমাদেরকে ইমন এবং ফারিন। এছাড়া আমাদেরকে ডেভিড SMS করেছেন আমাদেরকে তন্দ্রা। এছাড়া আমাদেরকে বিথি SMS করেছেন, ডেভিড আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ধ্রুব। এছাড়াও ইমন, আচ্ছা এই SMS গুলো অবশ্যই আমি পড়েছি। হিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বিথি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। একটু আগে যে বাচ্চাটা কথা করছিল তার এক্সপেরিয়েন্স বলছিল আর কি। তুমি তো হাফেজিও পড়ছো তাই না? হাফেজিও পড়ছো, ওকে। তো আমরা আবারও ফিরে আসবো এবং যে ঘটনাটা এই ঘটনা যথাযথ হলো আপনারা একটু প্লিজ কাইন্ডলি মনে রাখবেন। আমরা মাঝখানে অন্য ঘটনা এগুলো যেন আপনাদের মনে থাকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12টা বেজে 35 মিনিট। আমি রাস্তা আছির সাথে, আমার সাথে উপস্থিত আছেন আজকের অতিথিরা এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। মানে একটা দারুণ ঘটনা শুনলাম এবং এখন আরেকটা ঘটনা শুনবো। প্রথমে একটা শুনেছিলাম আমাদের একজন লিসনার পাঠিয়েছিলেন যে ঘটনাটি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। যদিও প্রথম অতিথির ঘটনা এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম অন্য ঘটনা যেতে হবে। ওনার ঘটনাটা অনেক বড়, মাঝখানে আমরা অন্য ঘটনা শুনে আসবো। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন আপনি? হ্যালো লিসেনার, আমি সাকওয়াত হোসেন বাবুন, এসেছি পুরান ঢাকার থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল 2004 সালে। আমি তো সবসময় ছোটবেলা থেকে মাছ ধরায় খুব আগ্রহী এবং সব এখানে সেখানে ঢাকার আশেপাশে সব জায়গাতে মাছ ধরতে যাই। বড় বড় পুকুরগুলিতে টিকিট কেটে আমি মাছ ধরি। এটা আমার একটা নেশা। মানে মানুষের অনেক রকমের নেশা থাকে এবং আমার এটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল মাঝখানে যে মাছ ধরতেই হবে। নদী এবং পুকুর দেখলে আমি বসে নিয়ে বসে যেতে পারলে মনে হতো যে এটাই আমার জীবনের একমাত্র কাজ। তো যাই হোক, এক শুক্রবারে আমার এক বন্ধুকে নিয়ে আমি ঢাকার দূরে দোহার দিকে মাছ ধরতে গেলাম। তো আমরা আগে থেকেই সব মাছ যারা টিকিট কেটে মাছ ধরি তারা আগে থেকেই জায়গাগুলোকে ঠিক করে রাখি যে কোন জায়গাতে মাছ ধরতে যাব এবং অনেক ধরনের আয়োজন থাকে। সেটার সাথে মাছের জন্য খাবার তৈরি করা, বড়শিটা রেডি করা, তারপর নিজেদের জন্য খাবার নিয়ে যাওয়া, আরো টুকটাক কিছু জিনিসপত্র আমাদের সাথে থাকে গাড়িতে। যাই হোক, আমার সেই বন্ধুটার নাম বলছি, ও এখন জার্মানিতে আছে, ওর নাম হলো রঞ্জু। তো মাঝে মাঝে ওর সাথে আমার কথা হয়। যাই হোক, সেই ঘটনাতে আমি চলে যাচ্ছি যে আমরা ঢাকা থেকে খুব সকালবেলা রওনা দিলাম, খুব সম্ভব 5:30টার দিকে। ফজরের নামাজের পরে না হালকা পাতলা নাস্তা করে রঞ্জু আমার বাসায় আসলো। আমরা দুজন গাড়িতে করে রওনা দিলাম। তো আমরা পোস্তগোলা হয়ে চলে যাচ্ছি সেই মাওয়া ঘাটের দিকে। তো মাওয়া ঘাট ক্রস করে আমরা যখন ওই পারে গিয়েছি তখন বেশ বেলা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলা শুরু করেছে। আমরা যখন ওই জায়গাতে আমাদের নির্ধারিত স্থানে পৌঁছালাম তখন যে দেখি যে ওই জায়গায় কোনো লোকজনই নেই এবং খবর নিয়ে জানলাম যে এখানে যে মাছ ধরার ব্যবস্থা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। তো আমরা খুবই বিমর্ষ হয়ে গেছে। আমি রঞ্জুকে বলতেছি যে তোকে নিয়ে আসছি দেখেই আজকে এই ঘটনাটা ঘটলো, না হলে এরকম কোনো ঘটনা ঘটে না। আমি রঞ্জুর উপরে না, আসলে টোটাল ব্যাপারটার উপরেই বিরক্ত হয়ে গেছিলাম আর রঞ্জুর উপরে সামান্যই ওকে খেপানোর জন্য এটা বলছিলাম। তো আশেপাশে খবর নিয়ে যখন আমরা ওইখানে থেকে আরেকটু এদিকে চলে এসে একটু কাছাকাছি চলে একটা চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে চিন্তা করছিলাম কি করা যায় আজকে। কারণ তখন প্রায় 10:30 এরকম বাজে বা 11:30। সারাটা দিন পরে আছে, সারাটা দিন মাছ ধরার, যেহেতু আমার এটা নেশা, মাছ ধরাটা হলো না, এটার জন্য আমার মনটা প্রচন্ড রকমের খারাপ ছিল। রঞ্জু বলল যে আসলেই মনে হয় আমি একটা কুফা, আমাকে নিয়ে আসাই, তোর এইটা হইলো না। তো আমি বললাম যে না রে, ও যখন দেখলাম যে ও বেশি মন খারাপ করে বলতেছে, আমি বললাম যে না, চল একটু চাটা খাই, মন ফ্রেশ হয়ে যাবে, তারপর চিন্তা করা যাবে অন্য কি করা যায়।
তো আমরা সাথে চায়ের স্টল ছিল, ওইখানে গিয়ে চা খাবো। রোজু বলে না চা খাবো না, ও একটু একটু ডিস্টার্বই ছিল। তারপরে চায়ের অর্ডার দিলাম, একটা লোক বসে বসে চা বানাচ্ছিল, চায়ের স্টলে চা অর্ডার দিলাম। সে আমাদেরকে একটা সিলভারের প্লেটের মধ্যে 2টা কাপ দিল, সাদা একটা সিলভারের মধ্যে 2 কাপ চা দিল। আমরা একটা বেঞ্চের উপরে রাখছে, আমরা চা খাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম যে হাতের বাম পাশে একটা জায়গাতে একটা লোক, গ্রাম্য একটা লোক, একটা পায়জামা পরা, ময়লা পায়জামা, একটা পাঞ্জাবি পরা, হাঁটুর উপরে পাঞ্জাবিটা উঠে আসছে। দেখা যাচ্ছে যে, বোঝা যাচ্ছে যে সে খুব পরিশ্রম করে বা কিছু করে। পাঞ্জাবির ভিতরে বিভিন্ন রকমের দাগ, সেটাও স্পষ্ট আমার মনে আছে এখনো। লোকটা এখানে দাঁড়ায় আছে, এক দৃষ্টিতে আমাদের দিকে তাকায় আছে। তো আমরা চাটা খাওয়া, অনেকে হইতে পারে না, শহর থেকে গেলে অনেকে তাকায় থাকে এরকম। আমরা ওই নর্মালি নিচ্ছি, নিয়ে আমি চাটা খেয়ে যখন গাড়ি তুলতে যাবো, তখন লোকটা আমাদের দিকে আগে আসছে, এগিয়ে এসে বলতেছে যে আপনারা কোথায় কোথায় যাবেন, কেন আসছিলেন এখানে? তখন আমরা প্রথমে কিছু কথা বলতে চাইলাম না, আমি লোকটাকে অ্যাভয়েড করতে চাইছি। তো লোকটা যখন আবার বললেন যে কোথায় যাবেন, কেন আসছিলেন এখানে, তখন আমি বললাম যে আমরা মাছ ধরতে আসছিলাম, সেটা তো ক্যান্সেল করে দিছে। এখন লোকটা বলে যে হ্যাঁ, এটা নিয়ে তো মারামারি হয়েছে, অনেকে এইটা ওইটা ঘটনা। লোক আরো বললো যে 2টা পক্ষ বলে এটা নিয়ে মারামারি করছে এইটা। তো আমরা তখন বললাম চলে যাচ্ছি। তখন বললো যে আরেকটা জায়গা কিন্তু আছে এখানে মাছ ধরার, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে সেখানে মাছ ধরতে পারেন এবং অনেক মাছ আছে। তো মাছের কথা শুনেই আমি বললাম যে ঠিক আছে, এটা কোথায়? তো লোকটা বললো যে এই কাছেই, সেখানে যদি আপনারা যেতে চান তাহলে ওই যে জেলা পরিষদের যে ওই চেয়ারম্যান আছেন, ওনার অনুমতি লাগবে। আমি বললাম যে আমরা তো বাজারের মধ্যেই ছিলাম, বললাম যে এটা কোথায়, অফিসটা কোথায়? এই যে কাছেই। তো আমরা জেলা পরিষদের অফিসে গেলাম, যা দেখলাম যে অনুমতির জন্য চেয়ারম্যান নাই, একটা লোক বসে আছে। সে পরিচয় দিল চেয়ারম্যানের ভাই, মামাতো ভাই বা চাচাতো ভাই। তো তাকে বললাম যে আমরা এখানে আসছিলাম। কয় হ্যাঁ, এখানে মারামারি হয়েছে, একজন আহত হয়েছে, ইয়াতে আছে, বিরাট পুলিশ, থানা পুলিশ অবস্থা, বিরাট অবস্থা, এখানে মাছ ধরতে পারবেন না। তো আমরা বললাম যে এখন তাহলে আমরা কি করবো? আবার এখানে একটা পুকুর আছে, এখানে মাছ হচ্ছে। তো ওই যে জায়গাটার কথা বলছি, এটা শুনে লোকটা খুব অবাক হয়েছে, বলে এইখানে যাবেন, এখানে তো অনেক গাছপালা, সাপসুপ আছে, এখানে মাছ ধরাটা কিরকম? উনি বুঝলাম যে লোকটা আমাদেরকে ওইখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তা আমি বললাম যে না, আমরা যেতে চাই, কোনো ভয় নেই, আমাদের সাথে একটা এসিডও আছে, যেটা দেখলে সাপ ভয় পায়, ওই ধরনের একটা বোতল আছে বললাম। তো লোকটা বললো যে ঠিক আছে তাহলে। তখন আমি মনে করলাম যে লোকটা কিছু চাচ্ছে, বা তখন আমি পকেট থেকে বের করে কিছু টাকা তার হাতে দিলাম যে এটা নেন, চাটা খান, আমাদেরকে যেতে দেন, আমরা যাই। তো লোকটা কাছে যান। তো আমরা বের হয়ে দেখি যে লোকটা আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাবে, যে লোকটা খবরটা দিল, বাস ওই লোকটা নাই। কারণ অনেকক্ষণ দাঁড়ায় আছি, তার জন্য অপেক্ষা করতেছি যে নাই নাই নাই, সে লোকটা নাই। অনেক আধা ঘন্টা পরে রঞ্জু বলে যে চল যাই গিয়া, ভালো লাগতেছে না, আজকে সবকিছুই কেমন গন্ডগোল পাকায় যেতেছে, হইতেছে না, চল। কারণ আমি আবার জেলা পরিষদের অফিসে ঢুকলাম, যে ওই লোকটাকে বলি যে আমাদের একজনকে দেন, আমাদেরকে নিয়ে যান। তো ভিতরে ঢুকে দেখি যে ওই জেলা পরিষদের যে চেয়ারম্যানের ভাই, তিনিও নাই, পুরো অফিসটা একদম খালি, শুনশান, কেউ নাই। তা আমরা আবার ব্যাক করলাম, কিছু ডাকি করলাম, এদিকে ওদিকে গেলাম, ভাই কেউ আছেন নাকি, কেউ আছে না, কেউ নেই। তখন আমরা ব্যাক করে আবার গাড়িতে উঠে, গাড়িটা কিছু দূর আসার পরেই দেখি ওই আমাদের ঠিক সামনে ওই লোকটা হাঁটতেছে, যে লোকটা আমাদেরকে খবরটা দিয়েছিল যে পুকুরটা আছে এখানে। তো আমরা তাকে দেখি গাড়ি থেকে গাড়ি থামাই দিচ্ছি, ঠিক তার পিছনে নামায় বসে যে চাচা আপনি কোথায় গেছিলেন, আপনারা খুঁজতেছি এতক্ষণ ধরে, আমরা আপনাদের বললেন পুকুর আছে, আমরা অনুমতি নিলাম, হ্যাঁ আমরা তো আপনাকে পাচ্ছি না। এই তো পুকুর সামনেই তো, আপনারা আগে আগে যান, হাত গেলেই দেখবেন যে পুকুরটা, হাতের ডান দিকে তাকালেই দেখবেন যে মাঠের মাঝখানে পুকুরটা আছে। তো যখন শীতটা শেষ হয়ে আসছিল, মাঠগুলো শুকনা, ধান ক্ষেত গুলো শুকনা, রাস্তা হাইওয়ে 2 পাশে রাস্তায় আপনার ধান ক্ষেত গুলো ছিল। তা আমরা কিছু দূর যাওয়ার পর সত্যিই দেখি যে দূরে একটা বড় মাঠের মাঝখানে উঁচা জায়গা দেখা যাচ্ছে, বিশাল একটা জায়গা, গাছপালা আছে। আমরা মনে করলাম এইটাই পুকুর। তো আমরা ওইখানে যে গাড়ি থামায় যা দাঁড়াইছি, আর কিছুক্ষণ পরেই দেখি ওই লোকটা চলে আসছে। তো একটা গাড়ির পিছনে মোটামুটি 20 স্পিডে ছিল আমাদের গাড়িটা। তো ওই লোকটা কিভাবে আসলো, তখন আসলে মাছের চিন্তা আমরা এতগুলো চিন্তা করিনি। এইসব চিন্তাগুলো ঘটে যাওয়ার পরে আসলে ঘটনাগুলো মনে হয়, একটার পর একটা জোড়া লাগায় অনেকগুলো। একটা মানুষ যদি নর্মাল আপনার গতিতে বা একটা খুব দৌড়ের গতিতে করে, যে দৌড়ায় যায়, তাহলে ওই এত তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে না। তো আমরা তখন ওই লোকটা এত গুরুত্ব দিলাম, চাচা কই, চাচা কয় ওই যে পুকুরে আসেন। তো চাচা দেখলাম উনি রাস্তা দিয়ে নেমে গেল এবং আমাদের আগে আগে যাচ্ছে। আমরাও তার পিছনে পিছনে বড় বড় পা ফেলে গিয়ে দেখলাম, সত্যি অনেকখানি হাঁটার পর দেখলাম বড় একটা দিঘি, বিশাল বড় এক দিঘি, চারপাশে অনেকগুলো গাছ, ছায়া পড়ে আছে, পুকুরটা পুরো কালো, পানিগুলো কালো রকম হয়ে আছে গাছের ছায়া। তো আমরা মাছ ধরতে দেখে তো আমি খুব খুশি পুকুরে, কিন্তু পুকুরটা একটু ঢালু, তো সেই বিধায় পুকুরের পাশে বড় বড় গাছ হয়ে আছে, ছোট ছোট আর কি, যেগুলো আগাছা বলে। তো আমরা রঞ্জু করলে হাতের যে আমাদের ছিপ ছিল, ছিপটা আমি নতুন কিনছিলাম, ওইটা একটা ছিপ ওকে দিচ্ছি, একটা ছিপ আমার হাতে একদম নতুন। তো
তো ওইটা দিয়ে পিটায় পিটায় ইয়া করতেছিল, গাছগুলোকে নোয়ায় শোয়ায় ফেলছিল যেন আমরা মাছ ধরতে পারি বসে। তো আমি রঞ্জুর উপরে বিরক্ত হয়েছিলাম যে তুই এটা নতুন ছিপটা দিয়ে কারণ এটার জন্য তো আমাদের কাছে জিনিস আছে যেটা দিয়ে তুই এগুলো ঠিক করতে পারবি। যাই হোক, ওখানে করে আমরা শত্রুঞ্জি পেতে আমরা মাছ ধরতে বসলাম, আর ওই লোকটা আমাদের ঠিক পিছনে বসে আছে উপরে। তা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা মাছ ধরতে বসছি, চারা দিয়েছি অনেক কিছু, কিন্তু মাছ পাই না, কোনো মাছ নাই। একটা পুঁটি মাছও এখানে করতেছে না। আমরা বারবার বসি, তুলতেছি, চেক করতেছি খাবার আছে কিনা, হ্যাঁ, কিন্তু কোনো ইয়া নেই। যাই হোক, তারপরে দুপুর পাড়ায় যখন 1:30 পৌনে 2টা বাজে তখন আমরা আবার খাবার করলাম, ব্যাগ খুললাম, ব্যাগের মধ্যে থেকে খাবার বের করে আমি নিলাম, রঞ্জু নিলাম, এবং পিছনের লোকটা যে বসে আছে উনি ওই 2 ঘন্টা আমাদের ঠিক পিছনেই বসে আছে। হ্যাঁ, যে আমরা বারবার বলছি যে চাচা আপনার কাজ থাকলে আপনি যান, আবার আমরা এখানে আসি, হ্যাঁ, মাছ ধরবো সন্ধ্যা পর্যন্ত। উনি লড়লেন না, উনি কথা বললেন। আমরা খাবারের সময় ওনাকে খাবার দিলাম, উনি খাবারটা নিলেন না, ঠিক বললেন যে ওইখানে রাখেন। একটা কথাই বলছে যে ওনারা রাখেন, একটা জায়গা দেখায় দিচ্ছে ওনার সামনেই। আমরা ওনার খাবারটা ওইখানে একটা কাগজের মধ্যে রেখে আমরা আমাদের খাবারগুলো খেয়ে মাছ ধরবো। খাবার খাওয়া শেষ করেই যখন ডান দিকে তাকিয়েছি দেখি যে পুকুরে অপোজিটে একটা লোক বসে মাছ ধরতেছে এবং ডান পাশে আরেকটা লোক বসে মাছ ধরতেছে, এবং অপোজিটে যে লোকটা পুকুরে সরাসরি বসে আছে তার বসিতে কোনো মাছ হচ্ছে না, কিন্তু ডান পাশে যে বসে আছে সে 10 মিনিট অন্তর অন্তর একটা ছিপ ফেলছে এবং মাছ তুলতেছে। তো দেখে তো আমরা পুরো চোখ, আমরা মাছ পাচ্ছি না, অথচ ওই লোকটা এত মাছ পাচ্ছে কেমন। কিছুক্ষণ পরে ওই লোকটা মাছ টাছ গুটিয়ে নিয়ে চলে গেল। তা আমরা রঞ্জুকে বললাম, রঞ্জু চল ওইখানে যাই, যে ওইখানে মনে হয় মাছ আজকে ওই জায়গাটায় কোনো রকম বিশেষ কিছু আছে, চল মাছ ধরি। তো রঞ্জু বললো যে ঠিক আছে। আমরা বসি নিয়ে আবার যাওয়ার পরে লিসনার আমি ওইখানে বসি ফেলছি, প্রথম বসিটা ফেলার সাথে সাথেই মাছ উঠে আসছে, এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে চোখে বিশ্বাস করা যায় না। আমার বসিতে মাছ উঠতেছে, আমারটা খুলতে খুলতে রঞ্জুর বসিতে উঠতেছে, তো দুইজনে পুরো আত্মহারা হয়ে গেছি। মাছের পর মাছ, একটা তুলতে তুলতে আমাদের কাছে ব্যাগ ছিল বাজারের, সেই 2টা ব্যাগ ভর্তি করছি। ব্যাগ ভর্তি করার পরে আমাদের জন্য যে খাবার আমরা যেটা নিছি সেই খাবারের ব্যাগেও আমরা মাছ বোঝাই করে নিছি। এখন এমন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা হঠাৎ রঞ্জু বলে, এই সন্ধ্যা তো হয়ে গেছে, চল যাইতে হবে না, ফিরতে হবে। তা আমি বললাম চল চল তাড়াতাড়ি সবকিছু, হঠাৎই যেন সবকিছু গুছায় রওনা হয়েছে। আমি বললাম চাচা কই? তো ঘুরে দেখি যে চাচার জায়গাটা যে কই চল চাচা আমরা ওইখানে বসে আছে। হাইটটাতে আবার চাচার জায়গায় এসে দেখি চাচা নাই, কিন্তু চাচার জন্য যে খাবারটা আমরা রাখছিলাম সেইখানে 2টা বাচ্চা, 3.5 থেকে 3.5 বছর বাচ্চা হবে, 2টা বাচ্চা 2 দিক থেকে মুখ দিক করে খাবারটাকে খাচ্ছে, হাত দিয়ে না, মানে মুখ 2টাকে মাটির সাথে লাগায় মাটি থেকে কামড়ায় কামড়ায় খাবারটা খাচ্ছে। দেখে আমরা পুরো হঠাৎ 2টা বাচ্চা, তাদের শরীরে কোনো কাপড় নেই, এবং আমি মাটির রকমের শরীর, 2টা সাদা ফর্সা দেখা যাচ্ছে। আমরা হঠাৎ চমকে গেছি, সারা শরীর আমার হয়ে গেছে, মানে মস্তিষ্ক কাজ করতেছে না। আমি বললাম কি দেখতেছি? রঞ্জু কি? রঞ্জু বলে যে এটা কি এই তোমার কারা 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 বলতে বলতেই যখন তাকাইছি দেখি ঠিক পুকুরের নিচে একদম পানির গা ঘেঁষে আরেকটা বাচ্চা, ও উপরের দিকে তাকায় আছে। এইটা দেখে তো আমরা একদম অপ্রকৃতিগ্রস্ত হয়ে গেছি, দৌড় দিব এরকম একটা চিন্তা ভাবনা করে। হঠাৎ করে রঞ্জু আমার কাঁধ ধরে ছিল, ওর হাতে এক হাতে মাছের ব্যাগ ছিল, একটা ছোট ব্যাগটা, ও ওইটা নিয়ে টান দিচ্ছে, দেখে যে ওই ব্যাগটার পিছন থেকে কেউ টানতেছে। একদম আমি তাকায় দেখলাম যে রঞ্জুর ব্যাগটা পিছনের দিকে উঁচা হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো ও ব্যাগটা ছেড়ে দিচ্ছে, ব্যাগটা ছেড়ে দেওয়াতেই মাছগুলো সব ওর ব্যাগের ভিতরে যে মাছগুলো ছিল ব্যাগের মধ্যে মাটিতে গড়া, আর আমার হাতে এক হাতে বড়শি, ছিপ 2টা, আর আরেক হাতে আমার বড় ব্যাগটা, যেটার ভিতরে পুরোটাই মাছ ভরা, এবং মাছের লেজুরটাও দেখা যাচ্ছে যে উপর দিয়ে অনেকগুলো মাছের লেজুর দেখা যাচ্ছে। তো রঞ্জু বলে দৌড় দে, এখানে কোনো কিছু সমস্যা আছে, দৌড় দে। এবং হঠাৎ করে এটা বলে যখন আমরা রঞ্জুর হাতের মাছগুলোর দিকে তাকালাম, দেখলাম যে অনেকগুলো বাচ্চা ওই মাছগুলো কাঁচা খাচ্ছে, এবং সামনে যে আমাদের বাচ্চাগুলো খাবার খাইতেছিল ওরা নাই, ওরা এইখানে বসে মাছ খাচ্ছে। এবং রঞ্জু আর আমি এটার পরে আর কোনো কিছু না, দৌড় দিলাম, একটা দৌড় দিলাম। আমি ব্যাগ ছাড়ি নাই, আমার মাছের ব্যাগটা আছে, আমি ওইটা নিয়েই দৌড়াচ্ছি, বড় বড় পা ফেলতেছি, বলতেছি রঞ্জু দৌড় দে। এখন দুইজনে একই দিকে দৌড়াচ্ছি আগে পিছে, কিন্তু পিছনে শব্দ পাচ্ছি যে অনেক অনেক মানুষ আমাদের পিছনে দৌড়াচ্ছে, 1-2 না, মানে 4-5 দিয়ে আমাদের মনে হচ্ছে যে অনেক মানুষ দৌড়াচ্ছে। আমি মাছের ব্যাগ হাতে নিয়েই আছি, রঞ্জু দৌড়াইতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, দৌড়াইতেছে। আমরা উপরে খুঁজে পাচ্ছি না যে আমাদের গাড়িটা কোথায় রাখছিলাম। একটা সাধারণত দেখা যায় যে হাইওয়ে থাকে, এবং নিচে নেমে গেলে অনেক দূরে গাড়ি গেলেও দেখা যায় যে হাইওয়েতে গাড়িগুলো যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা ড্রাইভারকে পাইলাম। ড্রাইভার দেখি যে ড্রাইভার আমাদের দিকে নিচে আগায় আসতেছে। আমরা বললাম যে তুমি কই ছিলে এতক্ষণ, তোমার আমরা খুঁজতেছি পাইতেছি না। স্যার আপনারা কই গেছেন, আপনাদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না। আমি অনেকক্ষণ যাবত আপনার গাড়ির হর্ন দিচ্ছি, গাড়ির লাইট জ্বালাচ্ছি, নিবাচ্ছি, কিন্তু আপনারা পাচ্ছি না। তো যাই হোক, আমরা বললাম তাড়াতাড়ি গাড়ির দিকে চলো। তো
যে ও আমাদের গাড়ি নিয়ে গেলো, দরজা লাগাই দিছি। তো দরজা লাগাই দিয়ে আমরা করতেছি, তখন দেখি যে গাড়ির ভিতরে উঠে দেখি যে আমার ব্যাগটা পুরো মাছের ব্যাগটা পুরোটাই ছিঁড়া, একটা মাছ ওইটার ভিতরে নাই। এবং আমি আর রঞ্জু ভয়ে দুজন পিছনের সিটে বসে কাঁপতেছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কিন্তু এখানে যে হয়েছে, আমাদের গাড়িটার উপরে ধূপ ধাপ এমন শব্দ হচ্ছে, মনে হচ্ছে গাড়ির ছাদটাকে উড়ায় নিতে যাবে, অথবা ওইটাকে পাড়ায় একদম ভেঙে আমাদের সহ চ্যাপ্টা করে ফেলবে। আবার দেখা যাচ্ছে যে গাড়ি পিছন দিক থেকে কেউ টানতেছে। চলন্ত একটা গাড়ি নর্মালি 40 কিলোর উপরে চলতেছে, এটা বোঝা যাচ্ছে যে গাড়িটা হঠাৎ করে থেমে যায়, মানে একটা টান পিছনে একটা কোনো কিছুর শক্তি একটা পিছনে টানে, তারপর গাড়িটাকে হঠাৎ করে ছেড়ে দিলে গাড়িটা খুবতে চলে যায়। তো যাই হোক, এরকম পুরো মাওয়া ঘাট পর্যন্ত হয়েছে। মাওয়া ঘাটে আসার পরে অনেক আমরা যখন ফেরিতে উঠে গেছি এবং ওই মাওয়া ঘাটের দুই পাশে যে দোকানগুলো থাকে সেখানে এসে আমাদের গাড়িটা পুরো ড্রাইভার দাঁড়ায় গেছেন, আমরা দাঁড়ায় গেছি এবং দৌড়াদৌড় করছি। তো মাওয়া ঘাট পর্যন্ত এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যেগুলো আসলে অনেক রহস্যজনক এবং সত্যি একটা মানে এর কোনো ব্যাখ্যা আমি পাই নাই এবং পাবো বলে মনে হয় না কোনোদিন। পরবর্তীতে আমরা ওই জায়গাটাতে আমি ওই জায়গায় গিয়েছি, আমি রঞ্জু গিয়েছি, কিন্তু ওরকম কোনো পুকুরই আমরা ওইখানে খুঁজে পাইনি। ওই জায়গায় ওরকম কোনো বিলের মধ্যে আমরা কোনো পুকুর দেখতে পাইনি। এবং আমরা যে জায়গায় নামছিলাম আমার মনে আছে, আমি এখনো পিছনে, আপনারা যদি কেউ জান আমি দেখাতে পারবো, ওই জায়গা থেকে তাকালে পুকুরটা দেখা গেছে, আমরা ওইখানে গেছি। এটাই ছিল আসলে একটি ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘড়িতে সময় রাত 12টা বেজে 49 আমি রাসেল আছির সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। একটার পর একটা ঘটনা শুনছি আমরা, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এই মুহূর্তে এসএমএস করেছেন সুস্মিতা বণিক, লিখেছেন রাসেল ভাই ভূত দ্য বেস্ট শো। চট্টগ্রাম থেকে এসএমএসটি পাঠিয়েছেন তন্নি আনিশা আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ফার্স্ট যে স্টোরিটা দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। আমাদেরকে আরিফ এসএমএস করেছেন গৌরীপুর থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মিলন কামারপাড়া থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি রিয়াজ খান নারায়ণগঞ্জ থেকে এসএমএসটি পাঠিয়েছেন। মোহাম্মদ দীপু আমাদের এসএমএস করেছেন আমাদের স্টার্লিং লিটন মিরপুর 6 থেকে, এবং তিনি বলছেন যে ভূত ব্লগ। সুফিয়ান যশোর থেকে আমাদের এসএমএস করেছেন তমা শিকদার বরিশাল থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রওশন অনামিকা ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আই লাভ টু থিংস আ রোজ অ্যান্ড আ ঘোস্ট এই দুটো জিনিস তিনি পছন্দ করেন, ভূত পছন্দ করেন সেটা তিনি লিখেছেন। তারপরে আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জাস্টিন, আজকের ভূত এফএম শুনতে তার বেশ ভালো লাগছে, এবং তিনি থ্যাঙ্কস জানিয়েছেন আপনারা আছেন বলে ভূত এফএম চলে। আমাদেরকে নাসির সোমা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন তারা আশা করছেন যে আজকের ভূত এফএম অনেক ভালো হবে। সালাউদ্দিন আমাদের এসএমএস করেছেন এসএসসি পরীক্ষা দোয়া করতে বলেছেন। আমি সমস্ত এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য দোয়া রাখি, আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক সেটাই আশা করবো। রবিবার থেকে আপনারা পরীক্ষায় বসছেন, আশা করবো যে আপনাদের পরীক্ষাটা অনেক ভালো হয়। শাওন আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন আজকের স্টোরিগুলো অসম রাসেল ভাই। আমাদেরকে মেহরা এসএমএস করেছেন, মেহরা 99 লিখেছেন আই লাভ ভূত এফএম এন্ড আই লাভ, তিনি এই ভূত এফএম সবকিছু পছন্দ করেন সেটা লিখেছেন। পুষ্পিতা আমাদের এসএমএস করেছেন তিনি লিখেছেন যে অনেকদিন পর এসএমএস করলেন তিনি, যেহেতু পড়া হয় না বাট কখনো তিনি ভূত এফএম মিস করেন না। আজকে তার মন খারাপ, তাই শুনতে আরো ভালো লাগছে। হীরা আমাদের এসএমএস, তার মানে মন ভালো করার ওষুধ হচ্ছে ভূত এফএম। শুনে রাখেন কিন্তু যারা মন ভালো করতে চান বা যারা একটু আপসেট আছেন তারা কিন্তু ভূত এফএম শুনে মনটা ভালো করে ফেলতে পারেন। হীরা আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে, লিখেছেন জীবনের সেরা গল্পটা শুনছি, যেটা প্রথম আঘাত ছিল আর কি, সেটা কথা বলছে। মানে একটু আগে আমরা যে ঘটনা শুনছিলাম একজনের কাছে অনেক লম্বা হওয়ার কারণে যাকে একটা বিরতিতে যেতে হয়েছে। জনি নেত্রকোনা থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আমাদের আজকের ঘটনাটি একদম বিশ্বাসযোগ্য। আমাদেরকে আদি এসএমএস করেছেন মিরপুর 12 থেকে, এবং তিনি লাশ কাটা ঘরে একটা স্টোরি শুনতেছেন। আজকে সম্ভবত একটা এরকম ঘটনা থাকতে পারে, আমি এখন শিওর না, মনে হয় শুনেছিলাম এরকম একটা কিছু। এনিওয়েজ চলে যাব আবারও একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম।
আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাফিসা চৌধুরী, আমি ইউএসএতে থাকি। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি একটি আমার জীবনের দুর্ঘটনাও বলতে পারেন। আমার বিয়ে হয় 2002 সালে। বিয়ের পর স্বামীর সাথে আমি আমেরিকায় চলে আসি। এখানে আসার পর একটা কফি শপ রাতে ডিউটিতে কাজ করি। প্রতি রাতের মতো সে রাতেও কাজ করতেছিলাম। ঘটনার শুরু আসলে এখান থেকেই। রাত 2টা কি 3টার দিকে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পর ভেতরে লাইট অফ হয়ে যায়। এখানে কারেন্ট যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, লাইট বন্ধ হয়ে যাবে কেন এই ভেবে খুব ভয় পেতে থাকি। ভেতর থেকে চিৎকার করতেছিলাম, মনে হতেছিল যে আমার কথা কেউই শুনতে পাচ্ছে না। বাইরে সামান্য কিছু আলো এসে দেয়ালে পড়ছিল, আমার ছায়াটা আমি দেয়ালে দেখতে পাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম যে আমার ছায়ার পিছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো যে এটা তো আমার ছায়া, কিন্তু আরেকটা ছায়া কার? এটা দেখা মাত্রই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুলে দেখি যে বাসার বিছানায় শুয়ে আছি এবং পরে শুনতে পাই আমার বস আমার স্বামীকে ফোন করে ঘটনা বলে আমি ওয়াশরুমের সামনে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। এই ঘটনার 1 মাস পরে আমি আল্লাহর রহমতে সন্তান সম্ভবা হই। একদিন দিনের বেলায় সোফায় শুয়ে আছি, লক্ষ্য করলাম যে আমাদের কিচেন থেকে একটা 3-4 বছরের বাচ্চা মেয়ে ডাইনিং রুমের দিকে এসে মিলিয়ে গেল। আমি উঠে কিচেন ডাইনিং রুম চেক করি, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ফিরে ড্রয়িং রুমের কাছে আসতে দেখি ওই বাচ্চা মেয়েটা আমার জায়গায় বসে আছে এবং ইশারা করে আমার দিকে কিছু একটা দেখাচ্ছে। আমি আসলে ভয়ে চিৎকার দিলে আমার স্বামী উপর থেকে এসে আমাকে নর্মাল করে। এভাবেই দিনের পর দিন অ্যাবনর্মাল কিছু ঘটনা আমার সাথে ঘটতে থাকে। সবচেয়ে অ্যাবনর্মাল যে বিষয়টা আমার সাথে হয় সেটা হলো, ডক্টররা যখন আমার বেবির হার্টবিট চেক আউট করে তখন তারা 1বার 2বার 3বারের চেক আউটেও বেবির হার্টবিট খুঁজে পায় না। যতবারই ডাক্তারের কাছে গিয়েছি আসলে ততবারই এরকম হয়েছে। কয়েকবার চেক আউট করার পর তারা বেবির হার্টবিট খুঁজে পায়। এরকম অ্যাবনর্মাল একটা ব্যাপার আসলে এখানকার ডক্টররাও কখনো ফেস করে নাই। এভাবে প্রায় আমি মাঝে মধ্যে একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলাকে আমার আশেপাশে অল্প সময়ের জন্য দেখতে পেতাম, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই মহিলাটা দেখতে অবিকল আমার মতো ছিল, কিন্তু হাত পা গুলা ছিল অনেক কুৎসিত ও ছোট ছোট। আর আরেক রাতে আমি একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি যে একটা বাচ্চা মেয়ে আমার পেটের উপর বসে তার 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আমার পরিবারের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করি। ওরা আমাকে বাংলাদেশের কুমিল্লার এক বড় হুজুরের কথা বলে। তো এই অবস্থায় এত বড় জার্নি করাটা আসলে ঠিক মনে করলাম না। তারপরেও আমি আর আমার স্বামী দুজন মিলে বাংলাদেশে আসার জন্য রওনা হই। বিমানের ভিতরেও আমার সাথে অনেক কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটে। আমি বিমানের ওয়াশরুমে যখন যাই তখন দেখি যে কেউ একজন পেছন থেকে হয়তোবা আমার কোমর ধরে পেটের মধ্যে জোরে একটা আঁচড় দিল। আমি তখন চিৎকার করে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। একটা এম্বারেসিং একটা সিচুয়েশনের মধ্যে আসলে তখন আমি পড়ে গেছিলাম। সারাটা রাস্তা তখন ভয় আর টেনশনে কাটতে থাকলো। বাংলাদেশে আসার পর আমি আমার খালার বাসায় উঠি। খালা আমাদেরকে বড় হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে আমার সব কথা শুনে যা বললেন তার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। উনি বললেন আমি যে সন্তান ধারণ করছি সেটা আমাদের সন্তান না, এটা একটা জিনের সন্তান, আর এটা যে সন্তান তারা আমার কাছ থেকে এটা নিতে চাচ্ছে বলেই আমাকে বারবার দেখা দিচ্ছে। তারপরে এই হুজুরের কাছেই আমার ট্রিটমেন্ট চলতে থাকে। এর মধ্যে মাঝে মাঝে আমি যখন একা থাকি তখন আমি অনেক ভয়ঙ্কর কিছু ফেস করি, যেমন আমার পেটের উপরে মনে হয় যে ঠান্ডা হাতের কোনো স্পর্শ অনুভব করি, আর মাঝে মাঝে ওই হাতটাকে আমি দেখতেও পাই। বাংলাদেশে থাকতেই আল্লাহর রহমতে আমার বেবি সুস্থভাবে দুনিয়াতে আসে, কিন্তু ভাগ্যে হয়তো বা আমার অন্য কিছুই লেখা ছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বেবিটা আমাদের কাছে নাই। সারা বাড়ি খুঁজতেছি বেবিকে, আর খুঁজে পেলাম না। পুরা ফ্যামিলি পুরা এলাকাতে হইচই পড়ে যায়। আজ 7-8 বছর পরও আমরা আমাদের বেবিকে খুঁজে পাই নাই, আমিও আর মা হতে পারি নাই। এই ছিল আমার জীবনের এক ঘটনা, কি দুর্ঘটনা কি বলবো। আল্লাহর কাছে প্রার্থনা করি কাউকে যেন আল্লাহ আমার মতো এই পরিস্থিতিতে না ফালায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুনছিলেন একটা রেকর্ড ফাইল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম, আর ঘড়িতে সময় রাত 12:59, এবং আমরা যেরকম বলেছিলাম আপনাদেরকে যে অনেক বড় একটা ঘটনা আমরা দিয়ে শুরু করেছিলাম, আমরা সেই ঘটনাটা এখনো শেষ হয়নি। তো আমরা আবারও ফিরে যাচ্ছি সেই, আমি নাম বলতে পারছি না, আমাদের সেই অতিথির কাছে, এবং তার ঘটনার বাকিটা শুনতে তার কাছ থেকে।
আপনার ঘটনাটার বাকি অংশ শুনি আমরা। তো ওই দিন সকাল থেকেই শুরু করে, যেদিন আমার ওয়াইফ বলছিল যে মামাকে কি বলে গেছে। তো মামা ওকে আরেকটা যেটা বলছিল যে বাসাটা নাকি খুব ভালোভাবে বন্ধ হয়নি, তো বাসাটা বন্ধ না হওয়ার কারণেই যেটা বললাম, তো আজান না দেওয়ার কারণে অর্ধেক বাসা আটকে গেছে, আর যারা বাইরে ছিল ওরা বাসায় আসতে পারতেছে না, যেহেতু এটা বিষয়টা আড্ডাখানা ছিল। আর এর কারণে ওনারা আমার খেপে গেছে যে আমরা এই কাজটা কেন করলাম, ওনারা তো আমাদের কোনো ক্ষতি করতেছিল না। তো এর ভিতরে যখন আমার শাশুড়ি মা শুনলো যে ওই মেয়েটার কথা, তখন উনি বললো যে আর এই মেয়েটাকে আমি দেখছি। আমি বললাম কি, আপনি বলেন আপনি মেয়েকে দেখছেন? হ্যাঁ। কি হয়েছে? তো আমাদের যে বাসাটা ছিল, বাসার প্রত্যেকটা বারান্দা ছিল খোলা, ওটাতে গ্রিল ছিল না। তো ডাইনিং রুমের এখান দিয়ে একটা বারান্দা ছিল, তো সবসময় এখানে মানে যারা কাজ করতো বা যারাই আসতো সবসময় এখানে একটা হাসির আওয়াজ বা নুপুরের আওয়াজ সবসময় শুনতে পেত। তো উনি একদিন দেখে যে কি এই বারান্দা গ্রিলে বেয়ে কে জানি এখান থেকে একটা মেয়ে উঠে আসছে, তো ছোট মেয়ে উঠে আসছে। তুমি তো দেখো অবাক যে মেয়ে দিক দিয়ে বেয়ে উঠে কিভাবে আসলো। তো বলেছে যে তুমি কে? ও কোনো জবাব দিচ্ছে না। পরে দেখে যে মনে হলো যে কোনো কাজের টাইপের বা একটা মেয়ে, ওই টাইপের একটা মেয়ে। তারপর জিজ্ঞেস তুমি এখানে কি করছো? পরে ও কিছুই বলতেছে না। পরে বললো যে তুমি চলে যাও। তো ও যাইতে যাচ্ছে না, আর এর ভিতরে মা বুঝলো যে না, ও আসলে স্বাভাবিক কিছু না। পরে মা আয়াতুল কুরসি পড়লো, আয়াতুল কুরসি পড়ার পর দেখছে যে না, ওর কোনো কাজই হচ্ছে না। তো পরে বুঝতে পারলো যে না, আসলে এটা জিন না, জিন হলো আয়াতুল কুরসিতে হয়তো একটু হলে কাজ করতো। পরে মা বুঝতে পারছে যে এটা খারাপ কিছু, অন্য কিছু প্রেতা টাইপের। তো উনি হাসতে কাজ শুরু করে। তো এর ভিতরে আমার এই ছোট ভাইটা যে সারা বিষয়ে সে আসে মাদ্রাসা থেকে। তো ও তার দিকে খেপে একদম মানে মনে হয় ওকে খেয়ে ফেলবে এরকম মানে চাউনিতে তাকায় থাকে। তখন আমার মা দোয়া পরে গায়ে ফু দেওয়ার পরেই ও এখান থেকে লাফ দিয়ে নেমে যায় ওই বারান্দা দিয়ে। তো এরপরে যখন আমরা শুনলাম, তো তখন আমরা পুরোপুরি ক্লিয়ার হই যে আসলে এই যে বোরকালিকে দিয়ে যে কাজগুলা এই মেয়েটাই করাচ্ছে। তো তারপর যেহেতু বাসা পুরোপুরি বন্ধ হয়নি, তো আমার মামা যে দোয়াটা দেখাই দিয়ে গেছিল, এই দোয়াটা বললো যে প্রত্যেকটা দরজা লিখে দিতে। তো আমি তো আরবি লেখা পারতামই না একদম, তো মানে এতই ভয় পাইছি যে একদিন আমি আরবি লেখা শিখে গেছি। আমি নিজেই লিখে প্রত্যেকটা দরজা লাগাই দিই। তো আমাদের একটা ভুল যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে দোয়া লাগানোর সময় উপরে প্লাস্টিক দিতে হয়, আমি সেটা দিই না, দোয়াটাই কষ্টের দিয়ে লাগাই দিয়েছি। তো প্রথম দিন ভালো ছিল, কিন্তু যেদিনই লাগাইছি সেদিন আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে আমরা ওই রুমে বসেছিলাম, কিন্তু গেস্ট রুমে তো মূলত সমস্যাটা বেশি ছিল। তো গেস্ট রুমের দরজাটাতে মানে খুব জোরে ধুম ধুম করে কেউ যেন বাইরে দিচ্ছে, মানে ঢুকতে তো পারছে না। তো মানে খুব জোরে সাউন্ড হচ্ছে যে আমরা এর পাশ থেকে শুনতে পাচ্ছি। পরে বুঝতে পারলাম যে না, দোয়াটা কাজ করতেছে। তো দুদিন পর দেখে যে আবার যে সেই আবার টুকটাক আবার ডিম গায়েব হয়ে যায়, খাবার গায়েব হয়ে যায়। পরে বুঝলাম যে মানে এই যে দোয়াটা যে খালি ছিল, এটাতে কোনোভাবে কুফরি করে দোয়াটা আবার নষ্ট করে দিছে। তো এর ভিতরে মামা আরেকবার আসছে, আইসা আমাদের সাথে কথা বলছে। উনি বলতেছে যে ওনার দ্বারা এই বাসটা বন্ধ করা সম্ভব না, উনি কিছুই করতে পারতেছেন। ওনার সাথে তখন আমি নিজেও কথা বলছি। তো উনি যখন বললো যে এটা তোমাদের করতে হবে, এরপর আমি আমার এক খালাতো ভাই মানে ওই যে গ্যারেজের চালুর উপরে বসে আমি আমার ওয়াইফও আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমার নানা ভাই এরকম ময়মনসিংহের এক পীরকে চিনেন, তো ওনাকে বলে যাতে উনি এসে বাসাটা বন্ধ করে দেয়। নানা ভাইয়ের সাথে যেহেতু অনেক ভালো সম্পর্ক, তো আমরা এই কথাটা বলতে দেরি, তো আমাদের পিছেই ছিল রাস্তা, রাস্তাটা অনেক মানে নীরব ছিল, আর পাশে কিছু ইট রাখা ছিল রাস্তার পাশে। দেখতেছি কে একজন যেন ইটগুলাকে নিয়ে মানে রাস্তা মাঝখানে থ্রো করতেছে, ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। আমরা তো পুরো অবাক, এরপরে হাত দিয়ে সবই একসাথে ফেলাই দিছে। তো আমার ওয়াইফ তো অনেক ভয় পাইছে, আমি তো আবার চোখে তাকিয়ে আছি যে কথাটা বলতে দেরি আর মানে রিয়েকশন হতে দেরি নেই, বাইরে সব ফেলাই দিচ্ছে, মানে যারা আসতে পারতেছিল না তারা তো বাইরে আটকে আছে, তো তারা এই কাজটা করছে। তো করার পর আমরা সাথে সাথে ওইখান থেকে চলে আসি বাসায়। তো বাসায় আসার পর তো ওই এর ভিতরে মাওলানাকে অনেক জোরাজুরি করি। পরে মাওলানা আসে, তা আসার পর মাওলানার কাছে সব ঘটনা খুলে বলি যে আমাদের সাথে কি কি হইতেছে। তো উনি এরপরে আমাদেরকে বলে যে বাসা বন্ধের কিছু সিস্টেম দেখায় দেয় যে আবার আজান দিয়ে যে দুটো বোতল এখান থেকে উঠাই ফেলতে হবে, যখন আজান দিবে তখন গাড়তে হবে। তো এর ফলে কিভাবে উঠাই ফেললে যখন আজান দিবে সব চলে যাবে, তখন গাড়লে বাসাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এরপর উনি আবার বাসার ভিতরে রাখার জন্য 4টা বোতল দিয়েছেন 10। যাই হোক এভাবে আমরা করলাম। তো করার পর একদিন আমি আর আমার ওই ছোট শালক ওকে নিয়ে আমরা বাইরে গেছি প্রায় 10টার পর একটা ওষুধ আনতে। তো বাইরে গেছি, তখন এলাকাটা খুবই নীরব হয়ে গেছে। তো হঠাৎ আমাদের আসার পথে একটা পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ ফাঁড়ির লাইটটা রাস্তায় পড়তেছে। আমরা হঠাৎ দেখেছি কি মানে একটা ছায়া বোরকার, ওই বোরকালেরই একটা ছায়া পড়ছে রাস্তায়। আমার শ্যালকটা ওই সাইডেই ছিল আর কি, পুলিশ ফাঁড়ির সাইডে ছিল, আমি বাম সাইডে ছিলাম। তো তখন আমরা যখন দেখলাম বোরকালি হুট করে এর থেকে 5টা হয়ে গেছে। তো 5টা হয়ে গেছে এবং ছায়ের ভিতরে 5টারই চোখ দেখা যাচ্ছে। এটা দেখে মানে আমার ছোট শ্যালকটা আর আমি অনেক ভয় পাই, আর আমার আয়াতুল কুরসি করতে করতে আমরা দৌড় দিয়ে বাসায় চলে আসি। এর পরের দিনই ওই দিন ওখানে তখনও রোজা ছিল, তো এর পরের দিন সকালে আমরা ওই বাসা এক সাইডে একটা বারান্দায় বসেছিলাম আমি আর আমার ওয়াইফ। তো আমাদের পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলতেছে। তো হুট করে আমাদের মানে এর ভিতরে আমরা রাতে ঘুমাইতে পারি না সমস্যার কারণে, বাসার ভিতরে ঢুকতে পারি না, কিন্তু সমস্যাগুলো তখন বাইরে দিয়ে হয়। তো আমরা হঠাৎ এক জায়গায় চোখ আটকে দেখি যে মানে কনস্ট্রাকশন বিল্ডিং এর একটা কোনায় এক বোরকালি দাঁড়িয়ে আছে, একদম পুরো ভিজুয়াল আমরা দেখতেছি, মানে পুরো দৃশ্যমান আমরা ওকে দেখতেছি। তো যখনই কনস্ট্রাকশন বিল্ডিং এর কোনো শ্রমিক ওদিক দিয়ে যায়, ও অটোমেটিক্যালি হালকা হয়ে যায়, আবার যখন চলে যায় তখন ও আবার দৃশ্যমান হয়ে যায়। তো আমরা অবাকে তাকায় আছি, ও আমাদের দিকে তাকায় আছে। তো
তো পরে মানে আমাদের ওকে দেখতে দেখতে আমাদের শরীরে তেমন একটা ভালো লাগতেছিল না, তো এখন আমরা ওই বারান্দা থেকে সরে আবার আমাদের রুমে চলে আসি। তো মানে সমস্যা কোনো কুল পাচ্ছিলাম না, চারদিকে সমস্যা। এর ভিতরে আমি একদিন আমার নিষেধ ছিল আর কি, মানে অনেক সেফটি চলার, তো আমি কেয়ার করে নিয়ে আমি একদিন হুন্ডা নিয়ে বাইরেছি। তো বাইরেছি আর আমাদের ওইদিকে একটা মার্কেটের সামনে দিয়ে আমি যাচ্ছি, তো একটা সাইকেলকে আমি ওভারটেক করতেছিলাম। বাট মানে আমি নিজে এখনো অবাক যে আসলে কিভাবে ঘটলো। তো সাইকেল আর এটা পাশাপাশি মানে মনে হলো যে কেউ এটাকে হাত দিয়ে ওর উপর থেকে মারছে, আমার উপর থ্রো করছে আমার বাইকের উপর, আর আমি বাইক নিয়ে ঠাস করে পড়ে গেলাম। এরপরে সাইকেলে একটা ছেলে ছিল, ছেলেটা ওইটা সুন্দর চলে গেল, ছেলেটার কিছুই হলো না। আমার এদিকে হাতটা ছেলে গেছে, বাইক বাঁকা টাকা হয়ে গেছে, বাইকের চাকা ভাগ হয়ে গেছে। আমি তো পুরো অবাক যে কি হলো, মানে এটা কিভাবে সম্ভব। পরে বাসা যা বললাম, পরে আমাদের মামা আবার আসছে, মামাকে বললাম, মামা বললো যে সমস্যাটা এখান থেকেই। তো এইভাবে তো কন্টিনিউসলি সমস্যা চলতেই আছে। তো আরেক দিনের ঘটনা যেটা, সেটা হচ্ছে আমরা তখন বাসায় মানে আমাদের ওই রুমগুলোতে ঘুমাতে পারতাম না, তো আমরা চলে গেছিলাম মায়ের রুমে, মায়ের সাথে একসাথে ঘুমাতাম। তো আমরা এই যে বাইরে দেখতেছি যে মায়ের রুমে টোকা দিতেছে, তারপরে বাইরের গ্লাসগুলোতে খুব জোরে জোরে বাইরে দিতেছে। তো এইভাবে আমাদের রাত কাটতো, ঠিকভাবে ঘুমাতে পারতাম না। তো এই গত রোজার ঈদে আমার শাশুড়ি যখন আমাদের গ্রামের বাড়িতে গেছে, আমার নানা শ্বশুর স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক করছিল। তো আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম ঈদ করতে, আমি নামাজ পড়ে সাথে সাথে আবার আমি শহরে ব্যাক করি। তো শহরে ব্যাক করি, আমার তখন বাসায় একা ছিল। তো আমি আর জানতাম না যে আসলে তখন কি ঘটতেছে বাসায়। আমি আসার পর দেখি যে ও একদম ভীত, মানে কান্না কান্না অবস্থা। বলে কি হয়েছে, বলে যে মামা আসছিল। কি হয়েছে মামা, বলে যে এই বাসায় যারা ছিল, যারা আছে, এরা এত পরিমাণ খেপছে যে মামা ছোট ছেলেকে পর্যন্ত তাবিজ করে বসে আছে যে একটা পুতুল নিয়ে না মামার সামনে নিয়ে গেছে, যে মামা যদি আমাদেরকে আরেকটু বিন্দু মতো হেল্প করতে চায় ওইখানে সুচ ফুটাই দেবে এবং মামার ওই ছেলেটা মারা যাবে। তো মামা এই জন্য কান্না করতেছে যে এখন আমার ছেলে আর কে গেছে, কি করবো, তোমাদেরকেও থাকতে পারতেছি না, নিজের ছেলের জন্য কিছু করতে পারতেছি না, আমার ছেলেও ছোট। পরে আমার ওয়াইফ মামাকে নিষেধ করে যে মামা আপনি চলে যান, আপনার কিছু করার দরকার নাই, আল্লাহ আমাদেরটা দেখবে। তো মামা চলে যায়। তো এরপরে আমি আমার ওয়াইফকে বাসায় রেখে আমি খাবার আনতে যাই, দুপুরে খাবার আনতে বাইরে যাই। তো এসে দেখি আমার ওয়াইফ তো একদম মানে কান্নাকাটা অবস্থা, কি হয়েছে। তো বলে দেখি দেখি ও তো ওর রুমে দরজা লাগাই ছিল, যেহেতু বাইরে সমস্যা হয়, বাইরে খুব জোরে জোরে হাসতেছে, নুপুর পরে লাফাইতেছে, নাচতেছে, আর দরজার ভিতরে খুব জোরে জোরে বাইরে দিচ্ছে। তো ও একা ছিল, তো ওইগুলো ফিল করতেছে। তারপরে আবার আমি বাসায় আসলাম, একসাথে খেলাম। তো এর ভিতরে নাকি সিকিউরিটি গার্ড যারা ছিল নিচের কোম্পানির, ওনারা প্রায় 25 থেকে 30 বার কলিং বেলে টিপছে, আমরা কিন্তু কিছু শুনি নেই। ওনারা ভাবছে যে আমরা মারাটা গেছি নাকি। এরপরে আবার ফোনে আমার শ্বশুর বা উনি ফোন দিয়েছিল, পরে কথা বললো যে বুঝলো যে না, মানে বাসায় আমরা শুনি নেই, ঠিক আছে। তো যাই হোক, সন্ধ্যার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বসে আছি, বাসায় কেউ নেই, পুরো বাসায় খালি। হুট করে আমার মায়ের মানে বুঝাতে যায় যে কোন রুমে কি হচ্ছে। তো আমার মায়ের দরজার ভিতরে দুটো টোকার আওয়াজ হলো। তারপর দেখলাম অটোমেটিক্যালি আমরা শুনতেছি যে দরজাটা খুলে গেছে, দরজাটা লাগাইতেছে, মানে কেউ আসতেছে যাচ্ছে, টুকটাক আওয়াজ শুনতেছি। তো যাই হোক, আধা ঘন্টা মতো এরকম চললো, এরপর অফ হয়ে গেছে। এরপর আবার শুনেছি কি বাথরুমে যাইতেছে, আসতেছে, দরজা খুলতেছে, লাগাইতেছে, এরকম এক বিকট অবস্থা। তো মানে আমরা তো মানে সারাতে ভয় ঘুমাইতে পারিনি, তো এই কারণে আমার শ্বশুর শাশুড়ি ওনার পরের দিনই চলে আসে, আমরা ঘুমাইতে পারিনি এই কারণে। তো যাই হোক, বাসায় তো সমস্যা লাগাতার। তো আস্তে আস্তে যখন এই যে বান্দাটা হলো, এরপরে আমি নিজে অনেক দোয়া আস্তে আস্তে বই ঘাটে দোয়া বাইর করি। তো দোয়াগুলো আমি লিখে লিখে ওয়ালে লাগাই দিই। তো এরপরে আস্তে আস্তে আমি আরো নামাজ টামাজ শুরু করি, নিজেকে অনেক পবিত্র রাখার চেষ্টা করি, সবসময় সুগন্ধি মাখি। তো এগুলোর কারণে আস্তে আস্তে এগুলো দূরে সরে যায়। তো এরপরে আমরা ওই বাসাটা পাল্টায় ফেলি। তো পাল্টায় ফেলে আমরা ঢাকা থেকে ঢাকায় চলে আসি। এখন কেমন আছেন আপনারা? এখন কিছু ঘটনা বলি। ঢাকা আসার পর আমরা মিরপুরে একটা বাসা থাকতাম। তো এই বাসায় ওইগুলো কেন কি ওদের মানে সম্পর্কিত অনেক জনিয়ে ছিল, যারা টুকটাক সমস্যা করতো। অনেক সময় দেখা যায় আমার ছোট শালার ওর সাইকেল বাঁধার শিকড় ছিল, শিকড় নিয়ে কেউ বাইরে খেলছে, খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। এর ভিতরে সবচেয়ে যেটা ভয়ঙ্কর ছিল সেটা হচ্ছে যে মানে দুটো টেডি বিয়ার পুতুলের কাহিনী আর কি, যে আমাদের ওয়াইফের দুটো টেডি বিয়ার ছিল, এগুলা খাটের বক্সের ভিতর রাখা ছিল। তো হঠাৎ আমাদের রাস্তায় মানে টুকটাক আওয়াজ, ঘুম ভাঙে যে রুমে আওয়াজ হইতেছে। তো উঠে দেখি যে কি টেডি বিয়ার পুতুল দুটাই ফ্লোরের ভিতরে হাঁটতেছে। আমরা তো পুরো মানে অবাক যে কি হইতেছে, এটা পুতুল হাঁটতেছে। সবসময় মুভিতে দেখি এটা, বাস্তবে দেখতেছি এই ধরনের ভূতের কাহিনী। তো পুতুল হাঁটতেছে আর এমন ভাব করতে মনে হয় একটা সাথে কথা বলতেছে। তো ওরা হাঁটতেছে, হঠাৎ করে লাফ দিয়ে খাটের উপর উঠলো, উঠে বসে কথা বলতেছে। তো এর ভিতরে আমি হঠাৎ বললাম যে কি হইতেছে। এটা বলার সাথে সাথেই ওরা আমাদের দিকে তাকালো, তাকে দুটো লাফ দিয়ে দুই কোণে ঢুকে গেল আল্লাহ। তো বাস এখানে পুরো এগুলো স্টপ। তো তারপরে আবার এই ঢাকা বাসা থেকে অনেক সমস্যা টুকটাক, যেমন আমি উজু করতে গেছি, তো হাতে অনেক সময় স্পর্শ পাইতাম। তো বাইরে দেখে দেখি আমার ডান হাতে 3টা কাটা, আবার বাম হাতে 1টা কাটা। অনেক সময় দেখা যাচ্ছে আমাকে ফোন দিয়ে পর্যন্ত বিরক্ত করতো। আচ্ছা, এখন মোটামুটি আপনি বলছেন যে ভালো আছেন। তো অনেকেই দেখা যায় যে মানে আপনি আগে আপনি বলছিলেন যে আপনি এরকম ধরনের আগে কি খুব বিশ্বাস করতেন এরকম যে আসলেই এরকম ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে, এরকম ঘটনা কি আগে মনে হতো আপনার কখনো? আসলে আমি আগে অনেক কিউরিয়াস ছিলাম, আমি নিজে প্ল্যান চেট করেছি। তো কিন্তু পরে আপনার জীবনে পরে এমন হবে সেটা কল্পনা করতে পারিনি, লিমিট ক্রস। একদম ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও যদি সময় পাই আপনার কাছে আবারও ফিরে আসবো।
আমাদের আরো কিছু অতিথি আছেন, আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনবো এবং এর মাঝখানে আমরা বেশ কিছু এসএমএস পড়তে চাই। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন এটা বেশ ভয়ঙ্কর এবং মাসুম সাতক্ষীরা থেকে আমাদের এসএমএসটি পাঠিয়েছেন। সাইম লালবাগ থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন, তিনি এবং তার কাজিন সানজিদা তারা লাউড স্পিকারে ভূত এফএম শুনছেন এবং অনেক ভয় লাগছে তাদের কাছে, সেটা তিনি জানিয়েছেন। আনিশা আমাদের মগবাজার থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে কখনো তার এসএমএস পড়া হয় না, আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। কিন্তু আমাদেরকে ইমতিয়াজ এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন সাজু এবং সাজু সরকার ময়মনসিং ক্যান্টনমেন্ট থেকে তিনি এসএমএস করেছেন। রকিবুল এস সুহান হবে বোধ হয়, এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে প্রিয়ন্তী এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শ্রেয়া এবং আমাদের তিনি বলেছেন যে ভূত বলে কিছু নেই বলেই মনে হয়। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও তোফায়েল মেঘলা আকাশ এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরাফ স্যাম এবং তিনি বলছেন যে সেকেন্ড যে ঘটনাটা সেটা তার কাছে অসাম লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও শামীম, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে উজ্জ্বল ঢাকা থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শান্তা এবং তিনি বলছেন আজকের ভূত এফএম অনেক ভালো লাগছে। সুজন চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যদি ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা অথবা আপনার সংগ্রহ করা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে ঘটনা না পাঠিয়ে সরাসরি ঘটনাটি রেকর্ড করে আপনার মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আপনি হেডফোন দিয়ে কম্পিউটারেও রেকর্ড করতে পারেন, সেটা আমাদের কাছে পাঠিয়ে দিন এবং নয়েজ না থাকলে হলো আর কি আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আমরা যদি আপনার কথাটি সিলেক্টেড হয় ডেফিনেটলি সেটা প্রচার করব। আমরা আজকেও কিন্তু করেছি, ইনফ্যাক্ট প্রতিদিনই চেষ্টা করি করার। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং শুরুতেই জেনে নেব তার নাম এবং কোথা থেকে তিনি এসেছেন, তারপরে চলে যাব তার ঘটনায়। চলুন শুনে আসি, যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, আমি মামুনা হাসান। আমি এসেছি আসানুল ইউনিভার্সিটি টেলিকম ডিপার্টমেন্ট থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এটা আসলে আমার শুধু একার ক্ষেত্রে না, এটা আমার এবং আমার ফ্রেন্ডের সঙ্গে ঘটেছিল, যেটার সঙ্গে পুরো রিলেটেড ছিল আমার ফ্রেন্ড, আর আমি জাস্ট এটা সাক্ষী আর কি। এটা হয়েছিল 2012 সালে। ওর ক্লিনিক্যালি বিজনেস ছিল, তো আমি ওর সঙ্গে দেখা করতে যাই। তো দেখা করতে ছিল, জি জি, আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি ওর সঙ্গে যখন দেখা করতে যাই তখন সে আমাকে নিয়ে আমাদের জেলা হসপিটালে যায় আর কি। জেলা হসপিটালে যায় যে ওখানে একজন ডক্টর, তাকে নেওয়ার জন্য যাই, কারণ সে যেহেতু ক্লিনিক্যালি বিজনেস করে তার রাতে 3টা ওটি ছিল, অপারেশন ছিল ওই ডক্টরের আন্ডারে, এজন্য যাওয়া হয় সেই ডক্টরকে আনার জন্য। আমরা যাই, যাওয়ার পর দেখি যে ডক্টর একটা পোস্টমর্টম করতেছেন। তো খুব আর্জেন্ট ছিল পোস্টমর্টম করা, এই জন্য তিনি পোস্টমর্টমটা করতেছে। আশেপাশে অনেক পুলিশ। আমি যেহেতু এর আগে কখনো পোস্টমর্টম করা দেখিনি, তো আমি দেখলাম যে পোস্টমর্টম যেভাবে করে যে একটা বডির পুরো বুকটা পুরো ফাড়া এবং তার পুরো নার্ভ ভুঁড়ি এবং পুরো লিভার টিভার সব বাইর করে তাকে শনাক্ত করা হচ্ছে যে তার আসলে মেইনলি পোস্টমর্টম করার কারণটা কি এবং কিসের মাধ্যমে সে সুইসাইড করছে। যাই হোক, আমি ওটা দেখার পর আমি যেহেতু এটা অভ্যস্ত ছিলাম না, আমি ওখান থেকে বাইরে আসি এবং আমার ফ্রেন্ড ওখানেই স্টে করে। তো তারপর আমরা ডক্টরকে নিয়ে আসি আমাদের ক্লিনিকে। আসার পর ওখানে ডক্টর অপারেশন করার পর ডক্টর আমাদেরকে বলে যে তিনি আজকে আর তার কোয়ার্টারে ফিরবেন না, তিনি একটা দাওয়াতে যাবেন। তো আমরা যেন তার দাওয়াতের বাড়িতে গিয়ে তাকে রেখে আসি। তো আমার ফ্রেন্ডটা আবার বললো যে ঠিক আছে স্যার, আপনি যেহেতু দাওয়াতের বাড়িতে যাবেন তো আপনার কোয়ার্টারটা তো ফাঁকা আছে, আজকে আমরা আমি আর ও আমরা 2 ফ্রেন্ড সেখানে থাকতে পারি কিনা এটা জানতে চাইছিল। তো ডক্টর বলে যে হ্যাঁ অবশ্যই তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা পরে ডক্টরকে তার দাওয়াতের বাড়িতে রেখে আমরা সরাসরি সেই কোয়ার্টারে চলে যাই। কোয়ার্টার মূলত হসপিটালের পিছনে ছিল, আমরা 2 জনেই ছিলাম কোয়ার্টারে।
তো যেটা হয় যে দুই বন্ধু অনেকদিন পর একসঙ্গে আসি, অনেক গল্প গুজবে কাটাচ্ছিলাম, হঠাৎ আমরা শুনতে পাই যে কেউ কাশি দিচ্ছে, বাইরে কাশি দিচ্ছে। কাশিটা এমন যে খুব শ্বাসকষ্ট হওয়ার পর কাশিটা, মানে তার দেখা যাচ্ছে যে যক্ষা টাইপের যেরকম কাশি, যে খুব জোরে একটা নিঃশ্বাস নিচ্ছে, বাট কাশিটা সে আবার ওই নিঃশ্বাসটা নেওয়ার পর খুব সংক্ষিপ্ত ভাবে কাশিটা দিচ্ছে, আবার জোরে একটা নিঃশ্বাস নিচ্ছে, আবার সংক্ষিপ্ত ভাবে কাশিটা দিচ্ছে। আমরা প্রথমে ভাবলাম যে কি ব্যাপার, এই কোয়ার্টারে যেহেতু ডক্টর নেই, ডক্টরের পরিবর্তে আমরা দুইজন আছি, আর এখানে কোনো কেয়ারটেকারও নেই বা কোনো পিয়ন কেউ নেই, তো কাশি দিচ্ছে কে? আমরা বাইরে আসলাম, অন্যান্য রুমগুলো খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই। তখন আমরা কি করলাম যে আবার চলে গেলাম রুমের মধ্যে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকেই আমার কিছু সমস্যা হয়েছিল। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যে হয়তো বা আমার তো কিছু প্রবলেম আছে, যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। আমি ওকে বুঝতে না দিয়ে বললাম যে হয়তো বা কেউ শয়তানি করতেছে, চলো আমরা ঘুমাই। তো রাত 1:30টার দিকে আমরা শুইতে গেছি, আমরা গল্প টল্প করতে করতে ঘুমাই গেছি। হঠাৎ আমি 3:30টার সময় দেখতেছি যে ও খুব জোরে জোরে কান্না করতেছে বিছানার উপর বসে। তো আমি ভাবলাম যে কি ব্যাপারে, সে ঘুমের মধ্যে কান্না করতেছে নাকি বাস্তবে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? তো সে কোনো কথাই বলতেছে না, সে জাস্ট আমার দিকে তাকাইছে এবং মানে কান্না করতেছে খুব জোরে জোরে। মানে আমার বয়সী, আমার সেম এজের একটা ছেলে এরকম করে কান্না করতেছে, ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম যে তুমি কান্না করতেছো কেন? ও কোনো উত্তরই দিচ্ছে না, শুধু কান্না করতে। তখন যেহেতু 3:30টার সময় এরকম ঘটনা, ওর কান্না, আমার প্রশ্ন সব মিলে দেখা যাচ্ছে যে 4টা 4:30 এরকম বাজা চলে গেছে। তখন আমি ভাবলাম যে থাক, আর ঘুম তো হয় না আজকে, বাসা চলে যাব সকাল হলেই। যাই হোক, সকাল হয়ে আমরা বাসা চলে আসলাম, চলে গেল। সকাল 10টার দিকে সে আমাকে ফোন দিল, দিয়ে বলল যে মামুন, আমরা যে ডক্টরকে আমরা নিয়ে আসছিলাম ওটি করার জন্য, এমনকি আমরা যার কোয়ার্টারে ছিলাম রাতে, উনি স্ট্রোক করছে। তো স্ট্রোক করছে কথাটা শোনার পর আমি ভাবলাম ন্যাচারালি এটা হতেই পারে, সাধারণ ব্যাপার, স্ট্রোক করছে হয়তো বা। আমি ব্যাপারটাকে অত গুরুত্ব দিলাম না। না দেওয়ার পর পরে আমি মানে আমার কাজ করতেছিলাম। হঠাৎ দুপুরবেলা আমি গোসল করে খাইতে গেছি, এমন সময় আবার ও ফোন দিল, দিয়ে বলতেছে যে কালকে যখন পোস্টমর্টম হচ্ছিল তখন তুমি পাশে দুজন পুলিশকে দেখতেছিলা। বললাম হ্যাঁ। তো কেসটা যেহেতু ওনাদের ছিল, ওনারা তো থাকবে বলে, ওখানকার যিনি ওসি ছিলেন উনি আজকে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুক্ষণ আগে। আমি বললাম কি বলতেছো তুমি? বলতেছে হ্যাঁ, উনি মারা গেছে। তখন আমার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হলো, কারণ মানে ডক্টর স্ট্রোক করলো, আবার পুলিশ মারা গেল, এবং ও রাতের বেলা এরকম করে হাউমাউ করে কান্না করলো, ব্যাপারটা কি? তখন আমি কি করলাম, আর দেরি না করে সাথে সাথে আবার ক্লিনিকে আসলাম। আসার পর ওকে একটা আলাদা রুমে ডেকে নিয়ে বললাম, আচ্ছা কি হয়েছে আমাকে বলো, রাতে কি এমনটা হয়েছিল যে তুমি ওভাবে কান্না করলা? সে কিছুই বলতেছে না। আমি বললাম কি হয়েছে আমাকে বলো, আমি তোমার ফ্রেন্ড, আমার সঙ্গে সবকিছু শেয়ার করো, আমি জানতে চাচ্ছি, আমার খুব খারাপ লাগতেছে ব্যাপারটা। তখন সে আমাকে বললো যেটা, যে সে রাতের বেলা তার বাথরুমে চাপ দেয়। বাথরুমে চাপ দেওয়ার পর যেটা হয় যে সে আমাদের রুমে যে বাথরুমটা ছিল সে ওটার লক খুলতে পারতেছিল না কোনোভাবে। সে মনে করতেছিল যে কোনো আয়রনের কারণে হয়তো বা লকটা জমে গেছে, যার কারণে সে খুলতে পারতেছে না। সে পাশের রুমে যায় যে ওই বাথরুম ইউজ করার জন্য। পাশের রুমে যখন যায় তখন সে গিয়ে দেখে যে পাশের রুমে যে বেড আছে, ওই বেডের মধ্যে আমরা যে ছেলেটার পোস্টমর্টম করা দেখছিলাম, ওই পোস্টমর্টম অবস্থায় ওই ছেলেটা শুয়ে আছে। এখন সে শুয়ে আছে, সে প্রথমে মনে করছে যে যেহেতু আমি ওটা দেখে আসছি জিনিসটা আজকে, হয়তো বা ওটাই আমার চোখের মধ্যে ঘুরতেছে। সে ওইদিকে আর ভ্রুক্ষেপ না করে সে চলে গেল বাথরুমে। যখন সে বাথরুমের দিকে যাচ্ছে তখন সে শুনতে পেল যে আমি তো মরি নেই, আমি তো মারা যাইনি, আমাকে কাটা হইলো কেন, আমাকে কেটে মেরে ফেলা হয়েছে, আমাকে মৃত্যুর আগে আমাকে কাটা হয়েছে। তো এই কথাটা শোনার পর সে ঘুরে দেখে যে ওই ইয়াটাই, মানে বডিটাই, যে ছেলেটাকে পোস্টমর্টম করা হয়েছে, সে উঠে বসছে এবং তার বুকটাও এরকম ফাড়া অবস্থায় ছিল, তার লিভার সবকিছু বাইরেই ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে কাশিটা আমরা শুনছিলাম যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং আস্তে আস্তে কাশি দিচ্ছিল, ঠিক ওই রকমই সে ওই কেসে কেসে বলতেছে যে আমি কিন্তু মরি নেই, আমাকে কিন্তু ওরা কেটে মেরে ফেলছে। তো এই জিনিসটা সে দাঁড়ায় কিছুক্ষণ দেখার পর সে এটা সহ্য করতে পারেনি, সে ওখানে একটা চিল্লান দিয়ে রুমের মধ্যে চলে আসছে, সে দরজা বন্ধ করে বিছানার মধ্যে বসে কান্না শুরু করে দিছিল। আর আমি যদি রাতে ভয় পাই, এই ভয় সে আমাকে আর কি বলে নেই যে রাতের ঘটনাটা। যাই হোক, পরে ঘটনাটা শোনার পর আসলে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, যেটা কি হলো, যে একজন মানুষ মারা গেল না কিন্তু তাকে কাটা হলো, আবার ওই ডক্টর স্ট্রোক করলো এবং পুলিশ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আসলে জিনিসটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে বলে আমি শেয়ার করলাম আচ্ছা, আপনাদের সঙ্গে। কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে ঘাট। লালমনিরহাটের ঘটনা। এবং এতক্ষণ আপনার নামটা আরেকবার সবাইকে জানিয়ে আমি দিচ্ছি। মামুনা হাসান। মামুনা হাসান, লালমনিরহাটের একটা ঘটনা আপনাদের এতক্ষণ শোনালেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, আমরা SMS পড়ে ফেলতে চাই।
রিন্টু আমাদের এসএমএস করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই যিশু এইরকম স্বপ্ন দেখে। আমরা প্রথমে স্বপ্ন দিয়ে একটা শুরু করেছিলাম ঘটনা, যে যা স্বপ্নে দেখেন সেটা সত্যি হয়, এবং তিনি বলছেন যে একদম যা যা বলেছি এই ধরনের স্বপ্ন নাকি সে দেখে। আমাদেরকে উর্মি এসএমএস করেছেন এবং তিনি বলছেন খুব ভালো সেকেন্ড স্টোরিটা যতদূর শুনলাম, বাট আমার খুব কষ্ট হচ্ছে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে, এবং এখনো তাদের সাথে কি অবস্থায় তারা আছেন সেটা জানতে চেয়েছেন। না, এখন মোটামুটি ঘটনা থেকে তারা বাইরে আছেন বলা যায়, মোটামুটি কাটিয়ে উঠেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম এবং সেই কারণেই ঘটনাটা শেয়ার করতে পারছেন তারা। তুষার আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করে বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি বলছেন এই ফার্স্ট এসএমএস করলাম, ভূত এফএম রক্স, প্লিজ পড়বেন, পড়ে ফেললাম। তো আমাদের লিখেছেন ভাইয়া কাল আমাদের এক্সাম আছে, বাট আমরা 4 ফ্রেন্ড হোস্টেলে লাইট অফ করে ভূত এফএম শুনছি। এই মুহূর্তে এটা মনে হয় খুব ভালো কিছু হচ্ছে না। শুভ্রা আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করে লিখেছেন যে ভাইয়া আশা করি খুব ভালো আছো, সিরিয়াসলি ভীষণ ভয় পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন। রিফাত লাইট অফ করে ভূত এফএম শুনছেন, ধানমন্ডি থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন। তুষার গাজীপুর থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নেলসন গোমেজ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন ডন হৃদয়, এশা শুভ ফ্রম খুলনা। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মোহাম্মদ লিটন আলী এবং তিনি এবং তার ভাতিজা মোহাম্মদ আবুজার রহমান, তারা ভূত এফএম শুনছেন। সোহান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মামুন ময়মনসিং থেকে নাইস স্টোরি লিখেছেন। শবনাম আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, ভূত এফএম শুনে তার কাছে ভয় লাগছে এবং তাই তিনি কিছুদিন পর শোনেন না। এটা তাহলে তো খুব অন্যায় হচ্ছে, এটা ভয় লাগলে তো বেশি বেশি করে শুনতে হবে। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শামীম বসুন্ধরা থেকে এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং আমাদেরকে আনন্দ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ ফয়সাল। এছাড়াও জারাফ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো একজন মামুন মুক্তাগাছা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এসপি সবুজ, এবং তিনি কামারগাঁও থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। সীমান্ত আমাদের এসএমএস করেছেন ফার্মগেট থেকে, ভূত এফএম এবং ভূত এফএম আগের দিনের গোড়ার মতো আজও আমাকে মুগ্ধ করে দিচ্ছে। ওকে, অর্ক আমাদের এসএমএস করেছেন সুইটি গাজীপুর থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আগুন, এছাড়াও আমাদের এবং তার ফার্স্ট এটা এসএমএস আমাদেরকে এসএমএস করেছেন রতন যাত্রাবাড়ি থেকে। রায়হান আমাদের এসএমএস করেছেন, মিজান আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.furti.fm। আপনার জীবনে জানা, আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জীবনে সংগ্রহ করা সবচাইতে সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সেই ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে অনুরোধ করব যে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি সিলেক্ট হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আবারও এখনই ফিরে আসছি, সুতরাং সময়টুকুতে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আপনাদের যে মতামত এবং কোন ঘটনাটা ভালো লাগছে সেটা জানাতে একদমই ভুলবেন না, এবং আপনারা যে ধরনের ঘটনা চান সেই ধরনের ঘটনাগুলোই কিন্তু আমরা প্রচার করি। সো আমাদের সাথে থাকুন, আর বিজ্ঞাপন বিরতির পরে আবারও কথা হচ্ছে। সবাইকে ভূত এফএমে স্বাগতম। রাসেল ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য ভূত এফএমে বিভিন্ন মানুষের ঘটনা তুলে ধরেন। যদি আজকে আমি আমার জীবনের, আমি এটা ভয়াবহ বলবো না, এটা আমার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা। ইনফ্যাক্ট আমরা সব ধর্মে বিশ্বাস করি যে উপরওয়ালা, আল্লাহ তাআলা, ভগবান, গড, যে নামেই তাকে ডাকেন না কেন, উনি যে আছেন, ওনার অস্তিত্ব আমাদেরকে প্রমাণ দিয়ে থাকেন হাতে নাতে। এরকম আমি একটা প্রমাণ আমি আমার জীবনে আমার কর্মক্ষেত্রে পেয়েছি। আমি রেসিডেন্সি ট্রেনিং করছি কার্ডিওথোরাসিক সার্জারিতে, হেইডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটাল, জার্মানি। আমি 3 বছর ধরে এখানে ট্রেনিং এ আছি। আমার জীবনে আমি অনেক পেডিয়াট্রিক সার্জারি অপারেশন করেছি, পেডিয়াট্রিক থোরাসিক, ভালভ রিপ্লেসমেন্ট, অনেক কিছুই করেছি। আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম ঘটনা আমি দেখিনি। তো কেসটা যেটা আমার কাছে এসেছিল এটা আমাদের রেগুলার প্রসিডিওর, এমন কোনো টাফ কিছু ছিল না। বিএসডির একটা পেশেন্ট ছিল, একটা বাচ্চা। তো
যে ঘটনাটা ঘটে, যে অলৌকিক ব্যাপার যেটা হয়, যে আপনারা সবাই হয়তো জেনে থাকেন যে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকে তার অনেক বড় একটা দায়িত্ব থাকে, যে বেসিক্যালি অ্যানেস্থেসিয়া আমরা যখন দেই তখন পেশেন্ট সার্ভাইভ করতেও পারে, অনেক সময় আবার সে ব্যাক নাও করতে পারে, মানে অ্যানেস্থেসিয়াতে রিয়াকশন হয়ে মারাও যেতে পারে। এটা মোটামুটি সবাই জানে, অপারেশনের সময় আন্ডারটেকেন নাও হয়ে থাকে। ইউজুয়ালি এটা এরকম এখনকার দিনে রিস্ক অনেক কমে গেছে, ইউজুয়ালি এরকম হয় না, বাট অ্যাক্সিডেন্টলি আমরা যে বাচ্চাটার অপারেশন করতে নিয়েছিলাম সেই বাচ্চাটার অ্যানেস্থেসিয়াতে তার সামহাও সে রেসপন্স করলো। যে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন উনি বেসিক্যালি একজন ইরাকি অ্যানেস্থেসিওলজিস্ট, উনিও ট্রেনিং করছেন অ্যানেস্থেসিয়ার উপর হেডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটালে। তো বেসিক্যালি যখন উনি দিলেন তার 15 থেকে 20 মিনিটের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আমরা তাকে কোনোভাবেই সার্ভাইভ করাতে অনেক ট্রাই করেছি, আমরা ব্লু কোট টিম কল করেছি, আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, বাট উই ডিডন্ট মেক ইট টু দ্য এন্ড। আমরা আমাদের মনিটরে ইসিজি করছি, সবই দেখছি যে সব প্লেন আসছে, দ্যাট উই লস্ট দ্য চাইল্ড। And it happened last year, 2012 অক্টোবরের দিকে। তো যখন এরকম হলো, then we felt very sorry for ourselves, but we tried our best. But আমরা যখন ডিক্লেয়ার দিব যে we couldn't make him to the end, অপারেশন আমরা করতে পারিনি, তার আগেই আমরা লস্ট করে ফেলছি বাচ্চাটাকে। ঠিক 20 মিনিট পরে এভরিথিং ইজ ডান, এন্ড টু দ্য এন্ড। 20 মিনিট পরে হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠলো। বাচ্চাটা যখন আমরা আমরা সব রাশ করে আসলাম, যে বাচ্চাটাকে রাখা হয়েছে, আমরা সবাই রাশ করে, বাচ্চা কেঁদে উঠলো, বাচ্চা হাত পা নাড়াচ্ছে, এভরিথিং জাস্ট ইসিজি আবার চালু হয়েছে, কার্ভ দেখা যাচ্ছে, পালস পাচ্ছি আমরা, এভরিথিং জাস্ট বাচ্চা ইজ এ নর্মাল কেস, বিহেভিং লাইক এ নর্মাল। উই জাস্ট মানে আমরা কি বলবো, আমরা জাস্ট দেখা মাত্র আমি সাথে সাথে 2 রাকাত নফল নামাজ অন স্পট, আমি জাস্ট অজু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি, যে আই হ্যাভ সিন দ্য most uncommon and miracle thing in my life today, and আমি এটা জীবনে কোনোদিনও ভুলবো না। এটা মেডিকেল সায়েন্সের ভাষায় ইটস কমপ্লিটলি ডেড, মানে আমরা কোনোদিনই এটা সম্ভব না মেডিকেলের ভাষায় বা কোনো মেডিসিন দিয়ে একটা মরা মানুষকে জীবত ফেরত আনা। ইটস লাইক মিরাকেল অফ আল্লাহ and nothing to all. আমার ঘটনাটা বেসিক্যালি যতটুকু না ভয়ের, এটা বেসিক্যালি ভয়ের আমি বলবো না, এটা সম্পূর্ণ একটা অলৌকিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার যে উপস্থিতি আছে, এটাই আমার জীবনের মধ্যে দিয়ে উনি আমাকে দেখিয়েছেন। এর পরের দিন থেকে আমি মানে আমার ভিতরে যে একটা আল্লাহ ভীতি আসছে সেটা আরো অনেক গুণে বেড়ে গেছে, এবং দ্যাট ওয়াজ মিরাকেল। দেন আমরা তার পরের 2 দিন পরে আমরা বাচ্চাটার আবার অপারেশন করি এবং সাকসেসফুলি উই হ্যাড সাকসেস এট দ্যাট টাইম। বাট আমার জাস্ট এটুকুই বলার যে ভূতে ফেমে সাধারণত সব সময় হয়তো কারো জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, জিনে ধরা বা এরকম ঘটনাগুলো আমরা শুনে থাকি, বাট কারো জীবনের যে একটা ঘটনা যেটা কিনা সত্যিকার অর্থে হতে পারে, অলৌকিক হতে পারে, মিরাকেল হতে পারে, এরকম ঘটনাও আই হোপ ভূতে ফেমে হয়তো আপনারা শুনে থাকবেন। আমার যে কথা, এটা একটা অন্যতম অভিজ্ঞতা এবং এটা আমি জীবনেও কোনোদিন ভুলবো না। আই হোপ যদি ভালো লাগে আমি দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বলছিলেন হেইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে। এতক্ষণ আমরা সেই ঘটনাটা শুনলাম এবং আমরা সবসময় বলে থাকি যারা দেশের বাইরে রয়েছেন তারা আমাদেরকে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দেবেন এবং সেটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম এবং ঘুরতে সময় রাত 1:30 আমি রাসেল আছেন সাথে, আমার সঙ্গে রয়েছেন আজকের অতিথিরা। আর আপনারা SMS পাঠাচ্ছেন, আরো একবার যারা এই মুহূর্তে যারা যদি কেউ জয়েন করে থাকেন আমাদের সাথে তাদেরকে SMS করার নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। রাশেদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি গ্যাস রোড থেকে বলছেন এবং তিনি আজকের ভূত এফএম লিখেছেন যে অসাম। অনন্যা লিখেছেন রাসেল ভাই যে ঘটনাগুলো, তিনি প্রথমে বলছেন গল্পগুলো, এখানে আসলে ম্যাক্সিমাম কিন্তু ঘটনা তিনি বলছেন যে গল্পগুলো বলা হয় সেগুলো কতটুকু সত্যি। আপনি জীবনে কখনোই কোনোদিন কোনো ভয়ের ঘটনা শুনেছেন? আমি যদি শুনে থাকেন সেটা শুনে আপনার কি মনে হয়েছে? আমার আসলে এরকম কিছু মনে হয়নি, আমি ভয় পেয়েছি। কারণ যে ঘটনাগুলো আমরা সাধারণত শুনে থাকি আমাদের খুব কাছের মানুষের কাছ থেকে শুনে থাকি, সন্দেহের কোনো অবকাশই থাকে না।
কিন্তু যখন অপরিচিত মানুষ যাদেরকে আপনি দেখতেও পাচ্ছেন না তাদের কাছ থেকে আপনি শোনেন, তখন এই ধরনের সন্দেহ আপনার মাথায় হতেই পারে। কিন্তু আপনি আর আমি দুজন ভিন্ন কেউ না, আমাকেও যারা ঘটনা বলেন তাদেরকে বিশ্বাস করতে হয় এবং বিশ্বাস করেই আমরা এতদিন পর্যন্ত কিন্তু এতটা পথ এসেছি আর কি। যাই হোক, বিশ্বাস না করার কোনো কারণ খুঁজে পাইনি বলেই বিশ্বাস করা, সেটাও বলে রাখছি। শুভ আমাদের SMS করেছেন এবং তিনি বোধহয় খুব ভয় পাচ্ছেন তারা দুজন। আমাদের SMS করেছেন ঐশী বাসাবো থেকে, এছাড়া আমাদের SMS করেছেন সৌরভ মানিকগঞ্জ থেকে, রাসেল খুলনা থেকে আমাদের SMS করেছেন, কামরুল আমাদের লুসা আমাদের SMS করেছেন আজিমপুর থেকে, এবং ফার্স্ট স্টোরি ভূত FM পড়তে পারলাম না, ভূত FM আচ্ছা এ পর্যন্ত সময় সেরা গল্প ফার্স্ট যে ঘটনাটা সেটা তিনি বলেছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন জিসান জামালপুর থেকে, এবং আমাদের করেছেন মামুন এবং আমাদেরকে SMS করেছেন মাসুদ নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও ফাহিম হুসাইন আমাদের SMS করেছেন কালিয়াকৈর থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন HM রাজান আমাদের SMS করেছেন ফুর্তি রিদওয়ান। এছাড়াও ফয়সাল রাব্বি আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সিয়াম ফ্রম উত্তরা আমাদেরকে এছাড়াও SMS করেছেন জিসুজা আমাদের। এছাড়াও SMS করেছেন কামরুল, SMS করেছেন আরো অনেকে, যেমন রবিউল বাগমারা থেকে আমাদের SMS করেছেন, ফাহমিদুল আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাকিল খান ইস্ট অ্যান্ড ওয়েস্ট ভূত FM বেশ আছে ওকে। আমাদের SMS করেছেন রিদম রাজশাহী থেকে। আমাদের SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান নিয়মটি বলে দিলাম একটু আগে, কিছুক্ষণ পরে আবারও জানিয়ে দেবো। আমরা সরাসরি চলে যাবো এখন আমাদের আরো একজন অতিথির কাছে, যিনি এইমাত্র আমাদের সাথে যোগ দিলেন, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি এসেছেন, প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি অপূর্ব, আমি এসেছি দক্ষিণ বাসাবো থেকে। আমি এখন যেই ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ঘটে 27শে অগস্ট 2013-তে। সেই দিন আমার আব্বুর সাথে আমার আম্মুর অনেক ঝগড়া হয়। এমন একটা পরিস্থিতি যে আম্মু বাসা থেকে চলে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। আম্মু ড্রাইভারকে ফোন দেয়, বাট ওনার ওয়াইফ অসুস্থ ছিল অ্যান্ড সে প্রেগনেন্ট থাকার কারণে সে সেদিন আসতে পারেনি, সে সেদিন ডিউটিতে জয়েন করতে পারেনি। তখন আমি চিন্তা করলাম যে আমার আম্মু চিন্তা করলো যে সে বাসে যাবে। তখন আম্মু একটা মহিলা মানুষ এত রাত্রেবেলা বাসে করে যাবেন, তখন আমি চিন্তা করলাম যে থাক আমি আম্মুকে নিয়ে যাই। আম্মু আমাকে নিতে চেল না, কজ যে আমার নানু বাসাটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ। সেই যে রাস্তাটা ধরে যেতে হয় এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। এটা খুবই খারাপ অ্যান্ড এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আম্মু আমাকে নিয়ে যেতে চাইলো না, কজ আম্মু বললো যে সেখানে তুমি ড্রাইভ করতে পারবা না। বাট অনেকটা ঝগড়াঝাটি করার পরেই আমি আম্মুর সাথে বের হলাম। ওকে ফাইন। রাস্তাতে অনেক জ্যাম থাকার কারণে আমরা আমার নানু বাসায় যেতে একটু লেট হয়ে গেল। ইট ওয়াজ মেবি 12:45। আমার বলে রাখি যে আমার নানা এবং নানু হার্টের রুগী, ওরা যার কারণে ওনারা বেশি রাত জাগেন না। আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের মধ্যে মানুষজন 8-9টার সময় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আমরা যখন সেখানে গেলাম 1:45টার দিকে, তখন বাসায় সবাই ঘুমাচ্ছিল। আমরা যাওয়ার পরে সবাই খুব অবাক হয়ে যায় আমাদেরকে দেখে। তখন আমার আম্মু তাদেরকে বলে যে এখন তোমরা ঘুমিয়ে যাও, আমি সকাল হলে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তখন সবাই আমার আম্মুকে মেনে নেয়, কারণ অনেক দূর জার্নি করে আসছি, তাই সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আমার বই পড়া রাত্রেবেলা খুব অভ্যাস আছে, যার কারণে আমার সেদিন রাত্রেবেলা মোটেও ঘুম আসছিল না। আমার যতটুকু মনে পড়ে রাসেল ভাই, আমি ঠিক 2:21 আমি বাসা ছাদে যাই। এখন রাসেল ভাই আমি আমার নানু বাসার লোকেশনটা বলি। আমাদের নানু বাসাটা হচ্ছে অনেক বড় একটা এরিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে সোনারগাঁর পিরোজপুরে। আমার নানু বাসা থেকে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে একটা মসজিদ, আর বাসার একদম ফ্রন্ট সাইডে হচ্ছে একটা বিশাল বড় একটা পুকুর। আর আমার নানার পারিবারিক কবরস্থান হচ্ছে ঠিক আমার নানু বাসার নিচেই। আমার নানা নানুর বাবা মার পারিবারিক কবরস্থান। ছাদ থেকে দাঁড়ালে প্রথমেই সেটা চোখে পড়বে। আর তার ঠিক একটু সামনেই রয়েছে সোফার মতন একটি জায়গা, যেখানে আমার নানা ভাই বসার জন্য একটি সোফার মতন বানিয়েছেন। বলে রাখা ভালো, সেখানে অনেক গাছগাছালি আছে এবং সেখানে আমার নানা ভাই সব সময় সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে 100 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখেন। তো সেখানে সাফিসিয়েন্ট লাইট অলওয়েজ থাকে। রাসেল ভাই আমি স্মোক করি,
আমি সেখানে গিয়েছিলাম, আমি ছাদের মধ্যে ছিলাম এবং স্মোক করছিলাম এবং আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে। হঠাৎ করে আমার চোখ যায় বাসার নিচে, আমি দেখতে পাই যে সেই যেই সোফাটা ছিল সেখানে একটা বড় একটা কুকুর, পুরা কালো সেটা ছিল, অ্যান্ড সেটা আমার নানার বাবা মার কবরের দিকে তাকিয়ে গোংরানি করছিল এবং সেটা কান্না করছিল। জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। তখন আমি সাইড চেঞ্জ করে যাই, আমি মসজিদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি অ্যান্ড স্মোক করতে থাকি অ্যান্ড ফোনে কথা বলতে থাকি। হঠাৎ করে আমি আমার ঠিক বাম কানে একবার আমার নানার গলার ভয়েস শুনতে পাই। বলে রাখা ভালো রাসেল ভাই যে আমার নানা হার্টের রুগী, অবভিয়াসলি উনি ছাদের মধ্যে আসবেন না, আর আমি ছাদে শুধু আমি একাই ছিলাম আর আমার সাথে আর কেউই ছিল। এভাবে চলে যায়, আমি জিনিসটাকে ততটা মনে নেইনি। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমি যত যাই হোক আমি রাত্রেবেলা ছাদেতেই থাকবো। ওকে, ঠিক আছে। তখন এভাবে চলে যায়, 5-10 মিনিট চলে যায়, টেরও পাই না, কোনো কিছু মনেই হয় না। তখন হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো আমার বাম পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে গেল, কালো রঙের বোরকা পরে। আমি জিনিসটা বুঝতে পারলাম যে আমার সাথে কিছু একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, সামথিং ইজ গোয়িং রং উইথ মি। তখন আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম আমি তোমাকে পরে ফোন দিব। দেন আমি রাসেল ভাই শুনেছি বড়দের কাছে যে আগুন থাকলে নাকি কোনো খারাপ জিনিস নাকি কারো ক্ষতি করতে পারে না। তখন আমি আরেকটা সিগারেট ধরালাম, ধরিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে এক দৌড় দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার চেষ্টা করলাম। তখন রাসেল ভাই আমি যেটা শুনতে পেলাম, একটা মেয়ের গলার ভয়েস, যার গলার ভয়েসটা ছিল ঠিক তার মতন যার সাথে আমি ফোনে কথা বলছিলাম। সে আমাকে ডাকছে, প্লিজ যেও না, প্লিজ যেও না, একবার আসে আসো। আমি সেটার দিকে তাকানোর সাহসও করিনি। আমার কেন যেন আমার মন বলছিল যে আমি যদি পিছে ফিরে তাকাই হয়তো আমি বেঁচে ফিরতে পারবো না এই ছাদ থেকে। আমি নেমে গেলাম বাসার ছাদ থেকে। আমি বাসায় এসে খুব ভয় পেলাম অ্যান্ড ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা, সেই দিন রাত্রেবেলা আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। একটা মেয়ে বোরকা পরা, বাট তার চেহারাটা বোঝা যাচ্ছে না, বাট তার গলার ভয়েসটা ছিল ঠিক সেই মেয়েটার মতন যে মেয়েটা আমাকে ছাদে আমাকে ডাক দিয়েছিল পিছন থেকে। সে আমাকে বলল যে তুই আমার কথা শুনোস নাই, তুই তোর জীবন থেকে অনেক প্রিয় একটা জিনিস হারাবি। এই জিনিসটা দেখার সাথে সাথে আমি ঘুম থেকে ভেঙে যাই, আমার ঘুম ভেঙে যায়। তখন বাজতে ছিল ঠিক 9টা। 10:30টার সময় আমার আম্মুর বাড়ি একটা ফোন আসে। আমার ফোন পাওয়ার সাথে সাথেই আম্মু কান্নায় ভেঙে পড়ে। আম্মু আমার দিকে তাকিয়ে বলে তোমার ফুপু আর নাই। রাসেল ভাই, কখনো বিশ্বাসও করতে পারি নাই এইভাবে আমার ফুপু চলে যাবে। বলে রাখি রাসেল ভাই, আমি জানতাম যে আমাদের ছাদটা, ওই নানু বাসার ছাদটা ভালো না, বাট তবুও আমি যে কেন গিয়েছিলাম ওখানে আমি নিজেও জানি না। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড অফ দ্য ফুর্তি। শুনছেন ভূত FM এবং রেডিও ফুর্তিতেই শুধুমাত্র প্রতি শুক্রবার রাত 11:59 শুরু হয়ে যায় ভূত FM এবং আমি সাথে রাসেল আছি প্রতিদিনের মতো এবং আছেন আমাদের আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:42। অনেকেরই প্রশ্ন থাকে যে রাতের বেলায় বোবা ধরা নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে এবং অনেকেই বলেন যে বোবা ধরাটা একটা সায়েন্স ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যিনি আছেন তিনি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যায় যেতে একেবারেই নারাজ, কারণ তার ঘটনাটা তার সাথে ঘটে একদম অন্যভাবে। আচ্ছা, আপনার নামটা আরেকবার একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি মামুন হাসান, লালমনিরহাট। আচ্ছা, আপনার বোবা ধরার ব্যাপারটা কিরকম আপনি একটু বলেন তো আমাকে। আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে যে সবাই বলে যে বোবা ধরলে যে নাক এবং পায়ের বুড়ো আঙ্গুল যদি সমানভাবে থাকে এবং চিত হয়ে মানুষ থাকে তখন তাকে বোবা ধরে। কিন্তু আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে আমার যখন বোবা ধরে তখন কন্টিনিউয়াস ধরতেই থাকে। আমি যদি কাত হয়ে শুই দেন আমার বোবা ধরবে, এবং আমি যদি উপরে শুই তবু বোবা ধরবে, আমি যদি কোথাও হেলান দিয়েও থাকি তবুও আমার বোবা ধরবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে আমার বাসা যেহেতু লালমনিরহাটে এবং আমি ঢাকায় পড়াশোনা করি, তো যখন আমি জার্নি করি মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার বাসের সিটের মধ্যে আমি যাচ্ছি, যে বাসের সিটের মধ্যে আমার বোবা ধরতেছে। সেক্ষেত্রে আমার পাশের
যে বসে থাকে তাকে বলতে হয় যে আমার যদি কোনো ধরনের বোবা ধরে বা কোনো ধরনের সমস্যা হয় প্লিজ আপনি ভয় পাবেন না, আমাকে একটু ডেকে দিবেন। তো এটাই হচ্ছে কথা। মানে কি হয়? বোবা ধরার সময় একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো একটা চাপ আমার মাথার মধ্যে আসতেছে, কোনো একটা চাপ আসতেছে এবং আমি জিনিসটা অনুভব করতেছি যে আমার একটা চাপ আসতেছে এবং আমার সবকিছু একদম অবশ হয়ে যাচ্ছে, বাট আমি কিছু করতে পারতেছি না। আবার আস্তে আস্তে জিনিসটা নিজে যখন আমি চেষ্টা করি যেটাকে থেকে ভেঙে যাব, তখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে আসতে পারি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি সুব্রত মিস্ত্রি বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে, বরিশাল BM কলেজ থেকে। সজীব রানা আমাদের SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে কাউসার। এছাড়াও মামুন আমাদেরকে CRP হোস্টেল থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন মৌমি। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি MB তুষার, হৃদয়, নাদিম, আলম, আলামিন আমাদেরকে কাউসার SMS করেছেন আমাদেরকে সাম। এছাড়াও শোভন খিলগাঁও থেকে আমাদের SMS করেছেন হানিফ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব, রাকিব আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে। এছাড়াও রাজশাহী থেকে হেলাল SMS করেছেন আমাদেরকে শরণ আগারগাঁও থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন শিলা এবং আমাদেরকে তাকে অবশ্য সব ঘটনা ভালো লেগেছে। আমাদেরকে সিয়াম SMS করেছেন শোভন। এছাড়া আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আজকে অবশ্য আরো কিছুটা সময় আমরা শুনবো আমাদের আরেকজন নতুন অতিথি এই মুহূর্তে আমাদের জয়েন করেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কুমারানী কুন্ডু, বগুড়া থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালক অনুষদের একজন ছাত্র। ওকে, আমরা সরাসরি চলে যাই আপনার ঘটনায়। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল 2011 সালের ডিসেম্বর কিংবা নভেম্বরের দিকে, তারিখটা আমার সঠিক মনে নাই। সেদিন আমি কোচিং করছিলাম, আমার সামনে HSC এক্সাম ছিল। তো কোচিং ক্লাস শেষে আমার যার কাছে আমি ছোটবেলায় ড্রয়িং শিখতাম, সে স্যার আমাকে ফোন করলো যে এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তুমি সেখানে আসো। তা আমি কোচিং ক্লাস থেকে একটা ক্লাস বাদ দিয়ে সেখানে চলে যাই। সেখানে যে স্যারের সাথে দেখা করি, স্যার আমাকে অ্যাটেন্ড করতে বলে। আমি অ্যাটেন্ড করতে পারি না, কারণ সেখানে দেবী মানে যে আমার গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার দেখা হয়েছে এবং তার সাথে আমার অনেক আগে ব্রেকআপ হয়েছিল। সেখানে একটা মানসিক অস্থিরতার কারণে আমি কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারি না এবং সেখান থেকে মন খারাপ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ড সুলতান এবং রিফাতের সাথে হাঁটতে হাঁটতে কলেজ রোডের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং কলেজ রোড পার হয়ে যখন শিল্প কলেজে গেলাম, তখন কলেজের সামনে থেকে সুলতান এবং রিফাত বলল যে আমরা বাসায় চলে যাই, তুই একটু ঘোরাফেরা করে চলে যা, আমাদের একটা কাজ আছে। তো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে কুয়াশা, অন্ধকার হয়ে আসছে, আশেপাশে কেউ নাই। আমার ভালো লাগলো না, আমি বাসার দিকে রওনা হতে থাকলাম। এই সময় মনে হলো পাশের ঝোপে একটা বেড়াল মিউ মিউ করে চেঁচাচ্ছে বা ডাকছে। তো আমি পাশের ঝোপে দেখতে পারলাম যে একটা ডালের নিচে একটা বেড়াল চাপা পড়ে গেছে, সে বেরোতে পারে। তা আমার তাকে হেল্প করতে ইচ্ছে হলো, তো আমি তখন ওই ডালটা সরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বেড়ালটা দৌড়িয়ে চলে গেল। জিনিসটা আমার অনেক ভালো লাগলো, মনে হাসি পাইলো। তখন বেড়ালটা সরে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেটা ছিল একটা পাথরের শিবলিঙ্গ। এমনিতে আমি অনেক শিল্পকর্ম এই ধরনের জিনিস অনেক পছন্দ করি, তো আমার মনে হইলো যে পাথরের শিবলিঙ্গ এবং অনেক পুরাতন এবং প্রাচীন মনে হচ্ছিল দেখে। তা মনে হলো যে আমি এটা বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে যাচ্ছি না, আবার এমন মনে হলো যে এটা বাসায় নিয়ে যাওয়া ঠিক হবে না, কার না কার চুরি করা এটা হবে, কিছু হবে, কিন্তু সাইল না, মনে হলো নিয়ে যাই। তো ওটা আমি তোলার চেষ্টা করলাম, কিন্তু এতটাই শক্ত ছিল তোলা সম্ভব ছিল না, মনে হচ্ছে একদম মাটির সাথে গেঁথে আছে, ভিড় দেওয়া। তো মনে হলো যে আমি সকালে বাবা কিংবা অন্য কাউকে নিয়ে এসে শিবলিঙ্গটা তুলে নিয়ে যাব। সেজন্য আমি আমার ফোন থেকে একটা ছবি তোলার ট্রাই করলাম। ছবি তুললাম, তো ছবি তোলার সাথে সাথে অটোমেটিক্যালি ফোনটা হ্যাং করলো। ফোন হ্যাং হইতেই পারে, আমার ফোনে একটা প্রবলেম আগে থেকে, তো ফোন হ্যাং হইতেই পারে। তো ফোনটা রেস্টার্ট দিয়ে আবার অন করলাম এবং ছবিটা দেখার ট্রাই করলাম। যে ছবিটা আমি ওপেন করলাম সেই পিকচারটা বারবার জুম ইন জুম আউট হতে থাকলো অটোমেটিক্যালি, এবং সেটা ফোকাসের কারণে আমার মাথাটা ঘুরে গেল এবং আমি মানে প্রচন্ডভাবে ঘুরে গেলাম, অসুস্থ ফিল করলাম এবং বসে পড়লাম এবং হাত থেকে ফোনটা পড়ে গেল। তখন পাশে একটা ধাপ ছিল, সেখানে আমি বসলাম, বসে ফোনটা তুলবো, সেই সময় দেখে অন্য একটা হাত সেই ফোনটা তুলে নিলাম। আমি ভাবলাম কে ফোন তুলে নেবে, আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তাকিয়ে দেখি দেবী, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড যার সাথে ব্রেকআপ হয়েছিল, সে ফোনটা তুলে নিয়ে
আমাকে বকাঝকা শুরু করে যে তোমার তো কাজ নেই, এইসব সারাদিন এইসব কাজ করে বলো। না, আমার পার্সোনাল কথা হলো সেই সময় মানে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে চারিদিক, আরো কুয়াশা বেড়ে গেছে, প্রচন্ড শীত ছিল। তো আমার মনে হলো যে আমার বাসায় যাওয়া দরকার, কারণ আমি অসুস্থ হয়ে পড়তে যেতাম, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে ফোকাসের কারণে, ক্যাম্পাসের কারণে। তো তখন দেখলাম আশেপাশে কোনো রিক্সাও নেই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বাসায় হেঁটে হেঁটে। তো আমি তাকে বললাম তুমি কি আমাকে হেল্প করে বাসায় যাওয়ার জন্য, আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। তখন সাথে সাথে দেখি দু চারটা রিক্সা আসছে, একটা রিক্সা আসছে। তো সেই রিক্সাটাকে ডাকলো, আমি রিক্সা ওঠা ট্রাই করলাম কিন্তু রিক্সা উঠতে পারছিলাম না। সে আমাকে বললো ঠিক আছে আমি হেল্প করছি, আমি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি পুরো অবাক হয়েছিলাম এবং কোনো কথাই বলতে পারছিলাম, মানে আমি যেখানে থাকি সেখান থেকে তার বাসা অনেক দূরে, সে কিভাবে সেটা আসে। আর সুন্দর হয়ে গেছে, সে কখনো বাসা থেকে তার ফ্যামিলি কখনো বাইরে অ্যালাউ করে না। তো সে রীতিমতো আমাকে রিক্সা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এই সময় পুরো অবাক হয়ে গেছে ঘটনা, কিভাবে সে আমার পাশে বসে আছে। তো বাসার সামনে এসেছি, এতক্ষণ আমি একটা কথা বলিনি। তখন আমি বললাম যে বাসার ভিতরে আসো, সে বাসার ভিতরে আসতে চাইলো না। তাই আমি বললাম না বাসায় মা আছে, বাসায় মা আছে, তো ভিতরে চলো। তো ভিতরে গেল। তো ভিতরে যেয়ে আমি তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বাসায় আসলে কেউ ছিল না, আমি কথা বলেছিলাম। তো দরজা লক করে আমি তাকে বলি যে বাসায় আসলে কেউ নাই। সে রীতিমতো মাইন্ড করে, বাসায় কেউ নাই, এটা কেন আগে থেকে বলা হয়নি, এরকম অনেক পার্সোনাল কথাবার্তা হয়। তো রীতিমতো অনেক ইমোশনাল কথাবার্তা হয় এই ব্রেকআপ নিয়ে এবং অনেক আগে অনেক কথা নিয়ে। তো সেই সময় সে উত্তেজিত হয় এবং রাগ করে, রেগে দাঁড়িয়ে যায় এবং বলে যে এইসব কথা অনেক হয়েছে। রীতিমতো তখন আমরা দুইজনে কান্নাকাটি করছি, রীতিমতো রাগ করে এবং দরজা বলে যে আমি এখন যাবো। আমি তখন বলি যে না যাবো না। তখন সে অনেক জোরে একটা আমার গালে চড় মারে, এরপর আমার কিছু মনে নেই। তো যখন আমি হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম, তো আমি যখন আমার ঘুমটা ভাঙলো তখন আমার বারবার কলিং বেল বাজছে। তখন বাবা মা বাইরে গেছিল, বাবা মা আসছে, তার বারবার কলিং বেল চাচ্ছে। তো আমি দরজাটা এখন খুলবো, কিন্তু ভাবছি সে দেরি কোথায় গেল। আমি দরজা খোলা বাদে তাকে খুঁজতে শুরু করলাম, আমার আশেপাশে কোথাও তাকে পাইলাম না। তো দেখলাম দরজাটা লকই আছে, ভিতর থেকে লক। আমি নিতে পারলাম না, বারবার কলিং বেল টিপছে, দরজা বাড়ি দিচ্ছে আমার অনেকক্ষণ থেকে। তো দরজাটা খুলে দিলাম, বললো যে কেন, আমি বললাম মাথা ব্যথা, দোহাই দিয়ে আমি রুমে চলে আসলাম। তো রুমে এসে যেটা দেখলাম, আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যেয়ে দেখি আমার গালে রক্তের দাগ আছে। এবং যখন একটা কথা বলেছিলাম যে আমরা দুজনে কাঁদছিলাম, কান্নার সময় তার চোখটা মুছে দেওয়ার ট্রাই করেছিলাম এবং হাতেও রক্ত লেগেছিল। তো যখন আমি তখন ভাবলাম যে আসলে এটা কি মানে আমার ভাবনা থেকে এসছে নাকি আমি কল্পনা করেছি যে এটা হয়েছে, নাকি এটা আসলেই ঘটেছিল। কিন্তু যদি আসলেই ঘটে থাকে তাহলে গালটা ফুলে গেছে এবং রক্তের দাগ আসলো কোথেকে, হাতে বা রক্তের দাগ আসলো কোথেকে, এটাই ছিল আমার ঘটনা। আপনি কথা বলেছিলেন যে আপনার ঘরের সবকিছু ভেতর থেকে লাগানো ছিল, ভেতরে তার আশেপাশে, সেটা কি এখন বলেছেন? মনে হয় মিস করেছেন ওই জায়গাটা। ওকে, এনিওয়েজ উনি আমাকে যখন ঘটনাটা বলেছিলেন তখন বলেছেন মেইনলি তার যে সমস্যাটা সেটা হচ্ছে যে মানে জাস্ট ভেতরে থেকে যদি লক থাকে তাহলে বাইরে কারো আসার কথা না, বা কেউ বেরিয়ে গেলে ভেতরে থেকে লক থাকার কথা না। এনিওয়েজ আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদেরকে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এসএমএস করেছেন, অলি সোনারগাঁও থেকে, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি FM বাপ্পি, আমাদেরকে মামুন এসএমএস করেছেন আমাদেরকে অনন, এছাড়াও আমাদেরকে নীলয় এসএমএস করেছেন শামীম এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি লিমন আমাদেরকে এসএমএস করেছেন, পপি, এছাড়াও সালাম আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন পলাশ, এছাড়াও জাহিদ খান আমাদের এসএমএস করেছেন মিম আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন ঈশ্বরগঞ্জ থেকে কায়সার, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ চট্টগ্রাম থেকে পপি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই। আজকের মতো আমরা আর এসএমএস নিতে পারছি না এবং আমাদের সময় শেষ হয়ে গেছে। শেষ করতে হচ্ছে আজকের ভূত এফএম এবং কথা হবে আবার আগামী শুক্র। তবে যাওয়ার আগে আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@redifurti.fm, which is bhutfm@radiofoyti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা বা আপনার সংগ্রহ করা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে এবং শুরুতেই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা চান কি যে স্টুডিওতে এসে নিজেরা শেয়ার করবেন, নাকি চান যে আমরা আপনাদের পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের ঘটনাটি সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও
আগামী শুক্রবার ঠিক রাত 11:59 সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং যেতে যেতে প্লে করছি ড্রিম এভল বাই ডিও। ফুর্তির দারুণ প্লেস থাকবে আপনার সাথে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই টাটা।